নমস্কার। কফি হাউসের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজ যিনি গেস্ট, তার কথা বলাই বাহুল্য। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্রফেসর গর্গ চ্যাটার্জি। গর্গদা, প্রথমেই আমরা শুরু করি। আমি রিসেন্টলি তোমার টুইটারের থ্রেডটা দেখছিলাম, টুইটারের পোস্টগুলো, আমি সেখান থেকে শুরু করি। তুমি হিন্দি আগ্রাসন নিয়ে লেটেস্ট একটা টুইট করেছো রাজভবনের একটা সাইটে স্ক্রিনশট দিয়ে। সেটা নিয়ে যদি একটু বলো। রাজভবন না, রাজভাষা। তো এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। আমরা জানি যে ভারত কোনো ভাষার ভিত্তিতে গঠিত নয়। ভারত একটি বহু জাতিক, অতএব বহুভাষিক রাষ্ট্র। মানে আহ, নেপাল যেরকম নেপালি ভাষার ভিত্তিতে গঠিত, আহ, তারপরে আহ, ভিয়েতনাম যেরকম ভিয়েতনামিজ ভাষার ভিত্তিতে গঠিত, তেমনি এটা কিন্তু এরকম বা মানে পোল্যান্ড যেরকম পোলিশ ভাষার ভিত্তিতে গঠিত। ভারত এরকম জাতি রাষ্ট্র নয়। ভারত হচ্ছে একটি বহুজাতিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ইউনিয়ন অফ স্টেটস, যেগুলোকে ফেডারেশন। ভারত একটা বিভিন্ন জাতির ফেডারেশন। তো যে জাতির যে রাষ্ট্রে কোনো, ফলে এটা যুক্তরাষ্ট্র বলা হয়। তো এবার যে রাষ্ট্রের কোনো ভাষার ভিত্তিতে গঠিত নয়, তার কোনো রাষ্ট্রভাষাও নেই, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়। এবং আমরা যদি দেখি যে আমি ঘটনাটা প্রথমে বলিনি, তারপরে ব্যাকগ্রাউন্ডটা বলবো, তাহলে তাহলে একটু পরিষ্কার হয়। সেটা হচ্ছে যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না, এটাও জানে অনেকে, আবার তার থেকে বেশি সংখ্যক মানুষ জানে না। এবং এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়, বিশেষত বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, তারা তাদের একদম টপ টপ লোক, ঠিক আছে, তারা হিন্দি রাষ্ট্রভাষা, হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই কথাগুলো একদম বলতে থাকে। এটা একটা অসাংবিধানিক কথা। আমি কজনের উদাহরণ জেনেও দিতে না পারি যে জানার ভান করে বেসিক্যালি। হ্যাঁ, জেনেও না জানার ভান না করে। জানার ভান করে না, তারা খুব সচেতন ভাবে এটাকে পুশ করে। এবং তোমার ধরো একটা স্ট্রং হাই অফিস থেকে যদি এই বিষয়টা আসে, তাহলে এর হুম। একটা মান্যতা, একটা লেজিটিমেসি তৈরি হয়। আমি বলছি, অ্যাজ হাই অ্যাজ ভারতের প্রাক্তন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিনিস্টার সুষমা স্বরাজ, ঠিক আছে, আহ, এবং আহ, আহ, ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, আমি লিস্ট দিয়ে যেতে পারি, মানে একদম মানে মানে আর কি, ঠিক আছে। তো বারবার এটা করে। এবং আহ, এইটা আমার মানুষকে একটা খাইয়ে দেওয়া। তো একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে ভারতের যে কেন্দ্রীয় দিল্লি ব্যবস্থা, সেন্টার যেটা, এটা এই ভাষা, আহ, দাপ্তরিক ভাষা, অন্য ভাষাকে রেকগনিশন, হিন্দি, এই বিষয়গুলোকে কিভাবে দেখে, এটা আমার মনে হয় সেইটার মাধ্যমেই অনেকটা বোঝা যাবে। একটা তো রাষ্ট্রেরও একখানা মন থাকে, যাকে বলে হুম। আহ, ভাষা বিষয়ক ব্যাপারগুলো, অন্য ভাষাকে রেকগনাইজ করা, কোন ভাষা কত কি ফান্ড পাবে, হিন্দিটা কিভাবে, এগুলো বিভিন্ন জায়গায় প্রমোট করা হবে, বেসিক্যালি চাপিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা রাজভাষা ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, ঠিক আছে। রাজভাষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। ইংরেজি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এরা হিন্দুস্তানি মানে হিন্দি ভাষায় রাজ বলতে শুরু করেছে, রুলিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই ডিপার্টমেন্টটা, আচ্ছা টেক আ গেস, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে? জাস্ট যেহেতু আমরা একটু আড্ডার ছলেই হয়তো কথা বলছি। হোম অ্যাফেয়ার্স। হ্যাঁ, হোম অ্যাফেয়ার্স। এক্স্যাক্টলি। ইট ইজ অ্যাবাউট ইন্টারনাল সিকিউরিটি। সিকিউরিটি। কিন্তু এটা এখানে এডুকেশন নয়, এটা কালচার নয়, এটা কথা বলছি, ইন্টারনাল সিকিউরিটি ইস্যুস যারা দেখে তার একটা ডিপার্টমেন্ট। ছোট্ট একটা কথা বলছি এখানে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো আমাদের দুটো ভাষা, রাইট? ইংলিশ আর হ্যাঁ, হিন্দি। আমাদের না, ইন্ডিয়া, আমাদের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারে, হ্যাঁ, হ্যাঁ, সেন্ট্রাল অফিসিয়াল গভর্নমেন্ট। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি হয়তো সব করে ডেফিনিশনে গেলেও খুব সুবিধা হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি, তার স্কোপ কি, হ্যাঁ, সেটা রাইট? যদি একটু বল। হ্যাঁ। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই, এবং এটা বিশেষত যারা অহিন্দি জাতি
বাঙালি, তামিল, কন্নড়, এটা খুব সোর পয়েন্ট, যে মাঝে মাঝে যেটাকে হিন্দি রাষ্ট্রভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে মানে একটা বাজারে ছেড়ে দেওয়া হয়, রিয়াকশন আসে, ঠিক আছে। আমি ডিসকভার করলাম ভারতের হোম মিনিস্ট্রির, মানে অমিত শাহ মিনিস্ট্রি, যারা বাঙালিকে কাঙালি, উইপোকা এটসেট্রা বলে, এবং এটাও যে অমিত শাহ বলেছে যে অন্য রাজ্যের কারুর সঙ্গে যদি অহিন্দি কোনো মানুষ কথা বলে নিজের রাজ্যে, মানে কেউ একটা বিহার থেকে এলো, কেউ ইউপি থেকে এলো, তার সাথে যেন বাঙালিরা হিন্দিতে কথা বলে, এটা সে প্রেসক্রিপশন দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বাংলার পরিসর কোথায় কোথায় থাকবে না, সেটাও অমিত শাহ ডিফাইন করে দিচ্ছে। তো তার মিনিস্ট্রি, যে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, rajbhasha.nic.in বা এরকম কিছু একখানা, পুরো ইউআরএলটা টুইটারে গিয়ে দেখতে পারবে, সেখানে হিন্দি অ্যাজ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে একখানা ওই ওদের মানে ওয়েবসাইটের মধ্যে একটা সাবসেকশন বানিয়েছে, জাস্ট কন্টেন্ট নেই। ভেরি ইন্টারেস্টিং। তুমি যদি ইউআরএলটায় ক্লিক করো, দের ইজ নাথিং, কিছু নেই ওতে। মানে এটা অলমোস্ট, মানে কি বলবো, খুব অদ্ভুত লাগছে না শুনতে? প্রথম কথা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এরকম কোনো কনসেপ্ট আমাদের সংবিধানে নেই। আমাদের কিন্তু সংবিধান, আমাদের যে কোনো এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট হোক, হোম মিনিস্ট্রি হোক, কিছুই সংবিধানের ঊর্ধ্বে না। তাই আমরা একটা আরটিআই করব ভাবছি, যে ভারতীয় সংবিধানের বা গভর্নমেন্ট অর্ডার যেগুলো আছে, বা সুপ্রিম কোর্ট, হোয়াটএভার যা যা রয়েছে, এটি কোন জায়গা থেকে হিন্দি অ্যাজ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নামক একটি সাব পেজ, তাতে কিছু থাকুক না থাকুক, এটা বানানোর এখতিয়ারটা পাওয়া যায়। এটা হ্যাঁ, কিন্তু কি ডিরেক্টিভ বলছিলাম? প্রিন্সিপালস এ যে হিন্দির এই যে একটা মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস এ ডিরেক্টলি ইনডিরেক্টলি লেখা আছে যে প্রমোশন ইভেনচুয়ালি অফ হিন্দি। প্রমোশন, মানে 10 বছর পর, স্বাধীনতার 10 বছর পর হিন্দি উইল বিকাম দ্য লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, আর যেখান থেকে তোমার দ্রাবিডিয়ান পলিটিক্সে উৎস, সেই কিন্তু পুরো ওগুলো তামিল তামাদি হয়ে আন্দোলনের গেছে, উৎস কারণ ওই 10 বছর পরের ঘটনাগুলো ঘটে গেছে, এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কোনো কনসেপ্ট, এমনকি এই নেই আমাদের লিঙ্ক দেশে। ল্যাঙ্গুয়েজ, এই কথাটাও সংবিধানে নেই, শুধু হিন্দির প্রমোশনের কথা এক্স্যাক্টলি। বলা আছে। ইয়েস। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এই যে আমি আমি কিন্তু তোমাকে অ্যাকিউজ করছি না, এই যে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এই কনসেপ্ট আমরা কোত্থেকে পেয়েছি? সংবিধান থেকে তো পাইনি। ওই হাওয়ায়, হ্যাঁ আকাশবাণী। হ্যাঁ, সে তো বটে। কিন্তু আমরা এগুলো খোঁজ করতে গিয়ে বাংলা পক্ষের তরফ থেকে, কারণ আমরা বাঙালি জাতীয়তাবাদীরা অনেক কিছু না প্রায় খুঁজে বার করছি, যেগুলো আমরা কখনো মানে মনে হতো এই কুয়াশাচ্ছন্ন কিছু নেই, খুঁজে খুঁজে বার করছি। প্রথম কথা, একটা জিনিস বোঝা দরকার, যে মানে এই এই যে হিন্দি জোনটা প্রথম কথা তৈরি হলো কিভাবে, একটু হয়তো লম্বা লাগবে হয়তো, তবু শোনাটা দরকার। অনেকে দেখবে যারা একটু হিন্দির অ্যাপোলজিস্ট, কিন্তু আবার একটু মানে একটু আন্ডারকাট করার চেষ্টা করে, হিন্দি তো আসলে ভোজপুরিয়াদেরও ভাষা না, এদেরও মৈথিলিদেরও ভাষা না, আওয়াধিদেরও ভাষা না, ওদের উপর হিন্দি যেন চাপিয়ে দেওয়া হয়েছে নাকি, ভূতে চাপিয়ে দিয়েছে নাকি, মানে হিন্দি বলয় বলতে তো কিছু মানুষ দিয়ে তৈরি, ঠিক আছে। কিন্তু সত্যি তো, আসলে এই সব ভাষাগুলো কি করে হিন্দি হিসেবে ক্লাসিফাই হয়ে গেল, বা রাদার এই সব ভাষাগুলো হিন্দি নামক ইঞ্জিনের পেছনে বগি হয়ে গেল কি, রাইট? হুম। তো রাইট। হিন্দি উর্দু একই ভাষা, ভাষাটা হচ্ছে হিন্দুস্তানি, ওকে। তো ইনফ্যাক্ট স্ক্রিপ্ট আলাদা। মোহনদাস গান্ধীও এই টার্মটা ব্যবহার করতো, সুভাষচন্দ্র বসু এই টার্মটা ব্যবহার করছেন, ঠিক আছে। আমি আশা করি বাঙালিরা সচেতনভাবে লক্ষ্য করবে, করতো আর করেছেন, এটাও আমি সচেতনভাবে ব্যবহার করলাম মোহনদাস গান্ধী এবং সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, এই সময় ওদের ওই জোনে পলিটিক্স 1857 পরে যেটা হয়, যে ওদের ওখানে একখানা শিক্ষিত আরবান সেন্টার গুলো, লখনৌ, পাটনা, ভাগলপুর, মানে ওদের জোন বলতে ওরা যেগুলো বোঝে, বেনারস, এলাহাবাদ, এখানে একখানা নতুন একটু ইংরেজি শিক্ষিত বুর্জুয়াজি তৈরি হতে শুরু করলো, ওকে। আমি 1857 পরে দেখছি, 1857 আগে অবধি
এই জোনটা কিন্তু যাকে বলে এক ধরনের ফ্যান্টাসিতে ছিল যে এই ব্রিটিশ এনশিয়ান রেজিম, এটা মানে ব্রিটিশদের সরিয়ে দিয়ে আমরা আবার আবার পুরোনো সেট আপে ফেরত যাব, কিন্তু পুরোনো সেট আপে একটু নতুন ক্ষমতা বিন্যাস থাকবে, যে আগেরটা যেরকম পুরো মোগল স্ট্রং মোগল গল্প ছিল ঔরঙ্গজেব অব্দি, এবার একটা মোগল ফিগার হেডে কিন্তু বেসিক্যালি একটু মানে হিন্দি ভাষী কথাটা তখন কোনো মানে হয় না, হিন্দুস্তানি হিন্দুদের, হুম। মানে পান্ডে তেওয়ারিদের শাসন চলবে আর কি, পান্ডে তেওয়ারি ইত্যাদি শাসন চলবে, রাইট? 1857-এ। এবং আবার মুসলমান যারা হিন্দুস্তানি, ঠিক আছে, তাদেরও কিন্তু একখানা ধারণা ছিল যে আবার একখানা আমাদের ওটা পাবো, মুঘলদের আবার ঠিক পাবো, আছে। আবার ক্ষমতা পাবো আমরা। হ্যাঁ, মানে ওই আর কি, অর্থাৎ ওদের সাম যে সমস্যা ঠিক। ফিউডাল যে সিস্টেম গুলো ছিল, এবং এটা বুঝতে হবে যে মোগল সাম্রাজ্য কিন্তু একখানা এই রাজপুত, এই হিন্দুস্তানি, এই নানা কুঁওয়ার সিং ফিং এবং রোহিলা, আফগান ঠাকমানিদের সকলের একটা অ্যালায়েন্স, কিন্তু এটা একটা খুব প্রচুর মানে একটা কেন্দ্রীভূত অ্যালায়েন্স, মানে ঠিক এক কেন্দ্রিক স্টালিন নয় আর কি, ঠিক আছে। হুম। তো এবার কথাটা হচ্ছে যে 1857 অনেক কিছু ফয়েস্টা হয়ে গেল, যে ব্রিটিশ আর হিয়ার টু স্টে, এরা থাকছে, এরাই একদম ক্রাশ করে দিয়েছে, এরাই রয়েছে। বাঙালিরা তার আগে থেকেই কিন্তু ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, বা এই নতুন ব্যবস্থায় চাকরি, কলোনিয়াল ব্যবস্থায় ইন্টারমিডিয়েট, যে একটা পোস্ট অফিস, পোস্ট অফিসে পোস্টমাস্টার, রেল স্টেশনে স্টেশন মাস্টার, আমি বোঝানোর চেষ্টা করছি, মোক্তারি, এই ব্যাপারগুলোতে আমরা ঢুকবো, মুনসেফ একখানা কোর্টে, ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা ঢুকতে শুরু করে দিয়েছে, এবং এটা নিয়ে রিসেন্টমেন্ট কিন্তু চালু হয়ে গেছে। একটু লম্বা স্টোরিটা হবে, কিন্তু লম্বা স্টোরিটা লোকের জানা প্রয়োজন। ওকে, ইনফ্যাক্ট নাম কি আছে না, খুব এই হিন্দুস্তানি তো একটাই, হিন্দিতে একটাই লেখকের নাম করে, মুন্সি প্রেমচাঁদ, রাইট? প্রেমচন্দ, হ্যাঁ। হ্যাঁ, মুন্সি প্রেমচাঁদের নাতি একটা খুব ইন্টারেস্টিং বই লিখেছিলেন, সে একজন স্কলার, হিন্দি ন্যাশনালিজম, ঠিক আছে, এটা একটা ক্রিটিক। হুম। ওকে, উনি ব্যাপারটা খুব ভালো এবং অনেক ধরে ধরে ওখান থেকে ওগুলো বার করেছিলেন, যে আসলে এই কারেন্টটা কিভাবে তৈরি হচ্ছে। একটা প্রচন্ড বাঙালি বিদ্বেষ এই ইউপি বিহার জোন, এবং যেটাকে সিপি বলা হতো, অর্থাৎ সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ জোন, প্রভিন্সেস। এটা একটা বিরাট এলিটদের মধ্যে বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছিল, কারণ বাঙালিরা ওই পাশ্চাত্য শিক্ষার সঙ্গে নিজেদের যে নবজাগরণ, প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ 1820 সালে, মেডিকেল কলেজ 1835 সালে, এই পুরো প্রক্রিয়ার মধ্যে তারা অংশ, এবং তারা জ্ঞান বিজ্ঞান এবং রেনেসার এই পুরো ব্যাপারে আলোকিত হয়ে যাচ্ছে, এবং তার ফলে তাদের ওই স্কিল সেটস গুলো তৈরি হচ্ছে, এবং ব্রিটিশ সাম্রাজ্যের নানা জায়গায় এই কাজগুলো, এবং কাজের ফলে একখানে ইনফ্লুয়েন্স, একটা সামাজিক একটা প্রতিপত্তি, এই জিনিসটা তৈরি হচ্ছে একটা বড় এলাকা। ইনফ্যাক্ট আমি একটা ছোট করে সাইডে বলে দিই, এই যে বাঙালিদের হাতে তো বর্তমান বা অখণ্ড ভারত, ভারত মাতা, ভারতবর্ষ, এই কল্পগুলো তৈরি ইন আ মডার্ন সেন্স, ঠিক আছে, এবং এর পেছনে কিন্তু একটা কায়েমি স্বার্থ রয়েছে, যে যতদূর ভারত ততদূর আমি পোস্টমাস্টার, যতদূর ভারত ততদূর আমি কিন্তু স্টেশন মাস্টার রেলে, যতদূর ভারত ততদূর অব্দি কোর্টে গিয়ে আমি ওকালতি করতে পারি। ফলে এই যে ভারত কল্পনা, যে বাঙাল আমাদের হিন্দু বাঙালি শিক্ষিত আপার কাস্টের একদম আতুর ঘরে তৈরি, এটা আতুর ঘরে তৈরিরও একখানা আসলে মানে খুব স্পষ্ট, মানে তৈরি হতেই হতে পারে, তাহলে আরো আরো বেশিটা ব্রিটিশদের এই সময় ভারত করে নাও, তাহলে তো আমাদের সুবিধে, ঠিক আছে, এরকম একটা কনস্ট্রাক্ট থাকলে তো ভালো। এটাই পরে তাদের বাইট ব্যাক করতে শুরু করে, যখন আসলে রেপ্রেজেন্টেশনটাই এত বড় জোনে, যখন এটা কোন সময়ের কথা হচ্ছে, যখন আনরিপ্রেজেন্টেটিভ ছিল ইন্টারাকশন উইথ দ্য ব্রিটিশ, নমিনেটেড ছিল, যখন নাম্বার স্টার্টেড নমিনেটেড। ম্যাটারিং, যখন সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ হয়ে গেল, তখন এটাই বাস হয়ে দেখা দিল। যাই হোক, সেটা পরের কথা। তো যাই হোক, তো ইনফ্যাক্ট 1857-র যে আপরাইজিং, যেটা এই হিন্দুস্তানি সৈনিকরা করেছিল, হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালিরা একদম অংশগ্রহণ করেনি, এবং বেশ কিছু রেফারেন্সেস আছে, এগুলো আমরা পড়েছি, তারা এটা বলছে যে এটা হিন্দুস্তানিদের ঝামেলা, একদম ক্লিয়ার, ঠিক আছে, হিন্দুস্তানিদের ঝামেলা। এটা হিন্দুস্তানিদের ঝামেলা হবার একটা পুরনো গল্প আছে, যে ক্লাইভের সেনাগুলো আসলে হিন্দুস্তানি, যারা পলাশির যুদ্ধে লড়েছিল, কোনো বাঙালি ছিল না,
বাঙালি মানে ছিল। একদম ওই একই প্যাটার্ন অফ হায়ারিং, এই যেটাকে পূর্বাইয়া বলা হয়, ইস্টার্ন ইউপি, ওয়েস্টার্ন বিহার, ভোজপুর, মুঙ্গের, মানে এইসব জোন গুলো একদম চাপ চাপ। তো যাই হোক, মঙ্গল এইটিন পান্ডে। ফিফটি সেভেনে এটা হলো। এটা ক্লিয়ারলি বোঝা গেল যে আর ব্রিটিশ মানে কি বলবো, ইংল্যান্ডেশ্বরী ভিক্টোরিয়ায় থাকছে। ওকে, এইবার এবার রিসেট করতে হবে, আমাকে কিন্তু এবার ব্রিটিশ ইনস্টিটিউশনস, মডার্ন এডুকেশন, এগুলোর সঙ্গে এনগেজ করতে হবে। ওকে, যারা হিন্দুস্তানি মুসলমান, মানে উর্দু বলতে যাদের বোঝানো হচ্ছে পরে, এটাও একটা খুব ইন্টারেস্টিং জায়গা। সেটা হচ্ছে যে তাদের সায়েদ আহমেদ খান বলা হয়, যেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম মোহামেডান ইউনিভার্সিটি। অ্যাংলো ওরিয়েন্টাল, এটা হচ্ছে এই স্ট্রিমটা। ঠিক আছে, তারা, কারণ রাইট। তার আগে তারা হচ্ছে এই ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করো, আফগানিস্তানের যে রাজাকে বলেছিল এই তুমি এসো, তুমি তো মুসলমান, তুমি এসে একটু আক্রমণ টাক্রমণ করো, আফগানিস্তানের রাজা বলে যে পাগল নাকি। ঠিক আছে, এটা হচ্ছে করে গিয়ে খুব নোটওয়ার্দি যে ওরা হচ্ছে শুধু আশরাফি মুসলিম, ওদের মধ্যে খুব আপার কাস্ট ড্রিভেনই খুব ব্যাপারটা। তো একদম মানে একদম লোয়ার কাস্ট আপার মুসলিমরা কাস্ট, আপার একদমই কাস্ট, পারছে। মানে প্র্যাকটিক্যালি আপার কাস্ট। এবং যেটা বেসিক্যালি বলা হয় বা বলছে যে ভেরি ক্লিয়ারলি যে আমাদের লোকাল রুটস না, উই কেম ফ্রম আউটসাইড, ইয়েস, আশরাফ এরাই। উই কেম ফ্রম আউটসাইড। ঠিক আছে, এক্স্যাক্টলি। উই কেম ফ্রম আউটসাইড। এবং আমি যে আউটসাইড, আমি আশরাফদের মধ্যে বিয়ে করে আমি নেটিভের সঙ্গে রক্ত মেশাবো না, এটাই হচ্ছে কনসেপ্ট। স্যার সায়েদ আহমেদও বাই দ্য ওয়ে প্রচন্ড কিন্তু এই দিক থেকে খুব ক্লিয়ার যে এই এএমইউ বানাচ্ছি টানাচ্ছি এসব কিন্তু আশরাফদের জন্য, এসব চ্যাং হুম, ব্যাং এর সবার জন্য জন্য। নয়। ঠিক আছে, হুম। নট ফর গফুর মিয়া। ওকে, তো যাই হোক, তো এবার কথাটা হচ্ছে যে এইটা হিন্দুস্তানি যারা, মানে দুবে দুবে পান্ডে তেওয়ারি, ঠিক আছে, শ্রীবাস্তব, কারণ কায়স্থরা একদিক, কায়স্থদের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ওদের ওখানে, মানে শত্রুঘ্ন সিনহা যে বিহারী বাবু, এই টাইপের যারা, এদের বা যশবন্ত সিনহা, যার ছেলে এখন বিজেপিতে, আর বাবার নাকি বোধোদয় হয়েছে যে বিজেপি আমাদের ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, আর ছেলে বিজেপির মিনিস্টার। ভালো আছে এরা, মানে যাই হোক, ঠিক আছে, সব জায়গায় হাত, মানে হেড আই উইন টেল ইউ লুজ আর কি। তো যাই হোক, তো কায়স্থদের একটা বিশাল প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে যে মোগল ইম্পিরিয়াল সিস্টেমের সাথে ওদের এই স্ক্রাইব লেখা এইটার সম্পর্কটা ছিল, ফলে ওদের ট্রেডিশনাল স্কিল ফার্সি এইসবে খুব ছিল। ছোটবেলা থেকে কায়স্থরা মানে ফার্সি জানবি, রাইট? ফলে ওদের এটা রিকয়েল করতে সময় ওরা খুব মনে মনে ছিল, যদি এই হয়ে যায় তাহলে আমার আমার যে অ্যাডভান্টেজটা রয়েছে, এই অ্যাডভান্টেজটা বজায় থাকে, রাইট? এটা টু সাম এক্সটেন্ট যেটা হয় যে বাংলাতেও অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু এই এই বাইরের কায়স্থরা এদের একখানা ইনফ্লুয়েন্স ছিল, এইটা অফ হয়ে যাবে, তুমি লক্ষ্য করে দেখবে পার্মানেন্ট সেটেলমেন্ট এবং তার আগে থেকেই হঠাৎ বাংলায় বাঙালি ব্রাহ্মণরা বিশেষত, তাদের যেহেতু কোনো এই ফার্সি স্পেশাল নলেজ ছিল না, তারা খুব তাড়াতাড়ি সংস্কৃতকে আসলে একটু সাইডে রেখে, কারণ ওটা তখন আর অর্থকরী নয়, ইংরেজি খুব তাড়াতাড়ি হুম। ধরে নেয়। ঠিক আছে, এবং তাদের এই একটা আহ, আপেক্ষিক যে একটা সুবিধা, তার একটা খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এইটা। যাই হোক, তো অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ ছিল 1857 পরে, যারা সকলে বুঝে যায় যে ভাই সবকিছু হচ্ছে না। এবার যখন কিছু হচ্ছে না, এবার ব্রিটিশ সিস্টেমে, তখন তার মানে হিন্দুস্তানি হিন্দুদের বড় অংশ তখন দেখছে, এবার দেখো এবার যে গল্পটা হচ্ছে, এখানে কায়স্থরা জানে ফার্সি, উর্দু কিছুটা, কারণ এই একই স্ক্রিপ্টের কোশ্চেন, কারণ উর্দু উর্দু আর হিন্দি খাড়ি বলি তো বলতে তো একই। ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টটা আলাদা, এবার স্ক্রিপ্টটা তো একটা শেখার বিষয়। ওকে, হিন্দুস্তানি ব্রাহ্মণদের অসুবিধা হচ্ছে তার এটা, কিন্তু আবার আশরাফ উর্দু আর কায়স্থ এরা ওকে, কারণ এদের ওই স্ক্রিপ্ট নলেজ আছে। তখন প্রথম যেটা শুরু হলো, এটাকে বলা হয় হিন্দি উর্দু কন্ট্রোভার্সি। ব্রিটিশরা যে অ্যাডমিনিস্ট্রেশন তারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে বা দখল সূত্রে পাচ্ছে, দেখছে সব জমির দলিল এই ওই সবই হচ্ছে উর্দুতে লেখা, তো ঠিক আছে চলুক, আমার আর কি, আমার তো রেভিনিউ নিয়ে হলো, আমি তো ক্যাশ তুলতে এসেছি। ঠিক আছে, এবং নেটিভদেরও খুব একটা যে সমস্যা দেখা যাচ্ছে তা না, কিন্তু নেটিভদের মধ্যে যারা অ্যাসপিরেশনাল গ্রুপ, এবার
কারণ বুঝেছে আমি ওল্ড রেজিমে ফেরত আর যেতে পারবো না পুরোনো ব্যবস্থায়। সে তখন বুঝছে যে তখন তো এরা এগিয়ে যাবে, মানে কায়স্থরা এবং মানে হিন্দুস্তানি হিন্দুদের মধ্যে কায়স্থরা এবং হিন্দুস্তানি মুসলমানদের মধ্যে আশরাফরা, কারণ তাদেরই মধ্যে এই শিক্ষার ব্যাপারটা রয়েছে এবং স্ক্রিপ্ট শিক্ষাটা রয়েছে, তারা এগিয়ে যাবে। তার আমার ভাগটা কোথায় এখানে? তখন তারা বলে যে হিন্দি উর্দু আলাদা ভাষা। ওকে, হিন্দিকেও ইউনাইটেড প্রভিন্স অর্থাৎ ইউপি, অর্থাৎ যেটা হচ্ছে আসলে হিন্দুস্তান, তার কোর যেটাকে বলা হয়, ঠিক আছে? কোর মানে হচ্ছে যে বাকিটা নিলে কিন্তু বাংলা বা পাঞ্জাব তার মধ্যে পড়ে না, মানে বিহার টু হরিয়ানা, ঠিক আছে? এইটা যে হিন্দুস্তান বিন্ধর ওপর, এটার একদম কোর যে জায়গাটা সেটা হচ্ছে ইউপি। আগে ছিল ইউনাইটেড প্রভিন্সেস, এবং ইউনাইটেড প্রভিন্সেস তার মধ্যে ইউনাইটেড প্রভিন্সেস অফ ঔধ অ্যান্ড আরেকটা কি জানো, ওই দুটোকে ইউনাইট করে বেরার, তাই ইউনাইটেড প্রভিন্স, ঠিক আছে? বেরার আর ওথা। বেরার ঔধ কিংবা আগ্রা অ্যান্ড ঔধ কিছু একখানা, ঠিক আছে? হুম। মানে দুটোকে ধরে নিয়ে ঢুকিয়ে দিল, একটা ধরে সুজাউদ্দৌল্লার ইউপি। ছিল ঔধটা আর হুম। ওইটা। তো যাই হোক, এই হিন্দি উর্দু কন্ট্রোভার্সিটা শুরু হলো। এবার এবার ব্রিটিশদের তখন যে ডেপুটেশনের ব্যাপারটা যখন হচ্ছে, তখন ব্রিটিশরা বলছে ভাই তোমাদের কত হিন্দি ভাষী কারা, এটা তো প্রথম একটা নতুন কনসেপ্ট পাচ্ছে, ঠিক আছে? তখন এই যে আরবান সেন্টারে আপার কাস্ট হিন্দুস্তানি হিন্দু যারা, ঠিক আছে, যারা নিজেদের ভাষাটাকে মুখে বলে যেটাকে সেটাকে হিন্দুস্তানি বলে, কিন্তু এখন ক্লেম করছে যে এটা হিন্দি এবং এটা উর্দু থেকে আলাদা, তখন তারা ধরো বেনারস, এলাহাবাদ, লখনৌ, পাটনা এই জোন নেটওয়ার্ক করতে শুরু করছে, দিল্লি, এই জোন নেটওয়ার্ক করতে শুরু করছে। এবং তখন যেহেতু লোয়ার কাস্ট গ্রুপ এসব এদের জায়গাগুলো ভয়েসলেস, এরাই তখন শিও শিও যে তাদের যে মাতৃভাষা যেটা, কারণ এটা তো নেটওয়ার্ক ল্যাঙ্গুয়েজ তাদের ওই এলাকায়, যেরকম আওয়াধি, যেরকম বুন্দেলি, যেরকম ভোজপুরি, যেরকম তোমার অঙ্গিকা, যেরকম বাজ্জিকা, যেরকম মাঘি, যেরকম ব্রজ, ঠিক আছে, এই যে বিভিন্ন ভাষা, ঠিক আছে, যেরকম এই তুলসীদাসের রামায়ণ, যাতে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, কারণ সেখানে নারীদের খুব বা লোয়ার কাস্টে খুব খারাপ খারাপ কথা বলা আছে, এগুলো কিন্তু সব হিন্দি ভাষায় লেখা না, ওইসব ভাষায় লেখা। এগুলো এখন হিন্দি সাহিত্য হিসেবে বাই দ্য ওয়ে এই সময় পড়ানো হয়। এটা লম্বা একটা ইভলিউশন ঘটেছে এটা, ঠিক আছে? এটা এটা বানাওয়াট ইতিহাস, ঠিক আছে? তো হিন্দি ইন্টু কন্ট্রোভার্সি, তখন এরা বোঝে যে উর্দু যেহেতু খুব শহর কেন্দ্রিক বা হিন্দুস্তানি শহর কেন্দ্রিক ভাষা, উর্দু, হিন্দি উর্দু একই জিনিসটাকে হিন্দুস্তানি বলে, এবং এটা শহরে বলে, বিভিন্ন শহরে হিন্দুস্তানি এলাকা, বাংলায় বলে না, দক্ষিণে বলে না, পাঞ্জাবে বলে না, কিন্তু এই এলাকাটায় বলে। ফলে এই এক অর্থে যে বিশাল জনসংখ্যা যে গ্রামের, এই শহরের সঙ্গে গ্রামের যে সঙ্গে যে সম্পর্ক রাখে যে শ্রেণী, সেই শ্রেণী তখন ভাষার প্রতিনিধিত্ব করতে শুরু করলো। ভোজপুরি হচ্ছে হিন্দি, আওয়াধি হচ্ছে হিন্দি, এগুলো হিন্দির উপভাষা। এই তখন কনসেপ্ট গুলো আসছে, এর আগে কেউ এগুলোকে উপভাষা মনে করতো না। ভোজপুরি ভোজপুরি, আওয়াধি আওয়াধি, ব্রজ ব্রজ, উপভাষা। অর্থাৎ হিন্দির ইঞ্জিনে, এবার হিন্দি নামক একটা ইঞ্জিন বানানো হলো, তো বলা হলো যে না, এটা কুঝিকঝিক করলেও এটা একটু নাগরিতে কুঝিকঝিক করে, নাস্তালিকে কুঝিকঝিক করে না। ওকে, সাউন্ডটা কুঝিকঝিক হতে পারে, এবং তার পেছনে এই ভোজপুরি, আওয়াধি, ব্রাজ ইত্যাদি ইত্যাদি এই বগিগুলো লাগানো হলো। দেখো আমার ট্রেন এত লম্বা ভাই, তুমি কোনো রেপ্রেজেন্টেশন দেবে না, তুমি এটাকে ইউনাইটেড প্রভিন্সেস এর মানে সেমি আরেকটা কো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করবে না, করে তারা এই জয়টা করে। এই প্রথম হিন্দি উর্দু কন্ট্রোভার্সি হলো বিশ্বে একমাত্র ভাষা হিন্দুস্তানি যেটা ধর্মের ভিত্তিতে বিভক্ত। অর্থাৎ একই ভাষা যদি একটা ধর্মের লোকে সেটা মুখে বলে, তুমি তাকে এই বলো, একই ভাষা যদি আরেকটা ধর্মের লোকে বলে, তুমি তাকে এই বলো। বা উল্টো দিক থেকে বলতে গেলে, যে কেউ যদি বলে আমি এই ভাষা বলি, তুমি তার ধর্ম বলে দিতে পারো। পৃথিবীতে এরকম কোনো ভাষা নেই, পৃথিবীতে এটা তো এরকম ওই কোনো সময় ভাষা নেই। সাইমালটেনিয়াসলি ধর্মতেও এরকম একটা অ্যাগ্রিগেশন হচ্ছে না কেন? যেরকম মেথিলি, ভোজপুরি সব মিলিয়ে হিন্দির উপভাষা বলছে সবাই, সেরকমই আগে সেন্সাসে
1890-তে দেখা যায় ব্রাহ্মণ কায়স্থ এরা সব ডিফারেন্ট কাস্ট বা সেক্ট, আলটিমেটলি ওরা একটা ইমাজিনড জয়েন্ট আইডেন্টিটি করছে যেটা হচ্ছে হিন্দু ধর্ম, যেটা আগে ওয়াজ নট সাচ এ জয়েন্ট আইডেন্টিটি। হিন্দু ধর্ম এই ইন্ডিয়া বা হিন্দুস্তানে যারা থাকে তারাই হিন্দু, এটাই হচ্ছে ওদের বার্থল্যান্ড। তো আই থিঙ্ক ওই সময় এই অ্যাগ্রিগেশনটা হচ্ছে ধর্মেও ভাষাতেও। আমি তারপরে আমার একখানে একবার ডিসকাশন হয়েছিল, নীলেশ মিশ্র, উনি মারা গেছেন এখন, অত্যন্ত বিদগ্ধ মানুষ, উনি একজন মৈথিলি, ঠিক আছে, কিন্তু ওই আর কি মানে আনকরাপ্টেড মৈথিলি। এবং উনি এই 19th সেঞ্চুরি এই পিরিয়ড থেকে পরের সময় ওই মৈথিলিদের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বললেন, তার আগে অবধি মৈথিলিদের মৈথিলিটা তখন হয়ে গেছে, মানে মৈথিলি বাই দ্য ওয়ে যারা যারা জানো না, এটা হচ্ছে বাংলার সবচেয়ে কাছের ভাষা প্রায়, ঠিক আছে। যে কারণে লক্ষ্য করে দেখবে যে বিদ্যাপতি বাংলার না মৈথিলি ভাষার একটা কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সি কখন থাকে? যখন সেই সময় ভাষা একটা জোনে প্রায় আনডিফারেন্সিয়েটেড, আলাদা করা যায় না। এটার এটা এটা না ওটা এর উত্তর নয়। এটা আসলে যেটা হয়ে যায়, যে ওটাকে নিয়ে বেশি উদযাপন করবে এবং যার শক্তি বেশি, এটা তারই হয়ে যায়। তারই হয়ে যায়। বাস্তবত এগুলো নিরসনগুলো এইভাবেই হয়। মানে যেরকম ওই রসগোল্লাটা বাংলার না উড়িষ্যার, এটা বাংলার ওই একই কারণে প্রায়, ঠিক আছে। আমরা এটা জিতে গেছি আসলে, বাস্তবত। আবার বিদ্যাপতি আমরা অতটা জোর দিইনি বলে বিদ্যাপতিটা মৈত্রীরা জিতে গেছে, সেটা অন্য কথা, কিন্তু এটা ঠিক হার জিতের প্রশ্ন নয়, আমরা বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। নীলেশ মিশ্র খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলেছিলেন যে একটা সময় অবধি, এবং সেটা অনেক দিন চলেছে, আস্তে আস্তে গুটিয়ে শুকিয়ে গেছে ওই পরিসরটা, যেহেতু মানে বৃহত্তর বাংলা ব্রিটিশ শাসনে লেট 19th সেঞ্চুরি, মানে 19শ শতাব্দীর শেষ দিক, তো তখন সকলেই তো একটা জাতে উঠতে চায়। মৈথিলি আপার গ্রুপের মধ্যে জাতে ওঠা মানে বাঙালিকরণ ঘটা। এটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা ছিল। তারা বাঙালিদের দেখা দেখি বাংলা শিখছে, এমন নয় যে তারা মানে মানে তখন মানে সেটা হচ্ছে জাতে উঠছে। এবং অবশ্যই একজন মৈথিলির পক্ষে বাংলা শেখাটা অনেক কাছের, ঠিক আছে। এই ঘটনাটা ঘটছে। আবার একটা সেকশন মৈথিলিদের মধ্যে যারা হচ্ছে কায়স্থ এবং আরো নানা গ্রুপের মধ্যে, খুব ইন্টারেস্টিং ইতিহাস এটা, তারা আবার এই যে হিন্দি নামক যে কনসলিডেশনটা হচ্ছে, হিন্দি উর্দু, যেটা বাস্তবে হচ্ছে যে এই ব্রিটিশ শাসনের অধীনে দেশীয় মানে নেটিভদের মধ্যে কাদের কোন সুযোগ কত বেশি হবে কম হবে, তাদের সেইখানে সেটা অ্যান্টি বাঙালি না, বাঙালিরা সব পেয়ে মানে এবার তাহলে যুক্ত হও। নীলেশ মিশ্র খুব ইন্টারেস্টিং কথা বলেন যে বিহারি বা হিন্দুস্তানি এই আইডেন্টিটিটাই এক অর্থে প্রথমত ইনিশিয়ালি বাঙালি বিরোধী একখানা অ্যাগ্লোমারেশন হিসেবে তৈরি হয়, ইউপির ভেতরেরটা নয়। কিন্তু বিহার থেকে ইউপি ধরে এই যে পুরো বিষয়টা, এটার কারণটা এইটা ছিল, যদিও অরিজিনাল কারণটা মানে অপ্রাসঙ্গিক হয়ে গিয়ে এখন তার নিজেরই একখানা প্রাণ বা একখানা জীবন তৈরি হয়ে গেছে, নিজের একখানা ইত্যাদি। যাই হোক, আমরা হিন্দি উর্দু কন্ট্রোভার্সিটা বুঝলাম। এইবার যে জিনিসটা ঘটছে, যে তারা তো এক জায়গায় এবার পেলো, এইবার আস্তে আস্তে আমরা কোন শাসনের দিকে চলে যাচ্ছি, যে শাসনের দিকে চলে যাচ্ছি তখন বোঝা যাচ্ছে যে কংগ্রেস তৈরি হচ্ছে, একটা সর্বভারতীয় তত্ত্ব তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে তার পরের কয়েকটা দশকে গণতান্ত্রিক পরিসর তৈরি হচ্ছে, অর্থাৎ সংখ্যা যার শক্তি তার। মানে ওই দাদাভাই নৌরোজি, ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই দিয়ে হবে না, মোহনদাস গান্ধী লোক আনতে পারে, লোক যার বেশি। এবং মরলে মিন্টো, মন্টেগু চেমসফোর্ড, এই যে জিনিসগুলো ঘটছে সেই সময়, সেখানেও কিন্তু একখানা ক্ষমতার ডিভলিউশন হচ্ছে, এবং নমিনেশন থেকে কিন্তু লিমিটেড হলেও, খুব বেশি না, একটা এক্সপেক্ট। নির্বাচনের প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। কারণ তুমি যদি এর আগে নমিনেশনে দেখো, তুমি 19শ শতাব্দীতে এলাহাবাদে, তুমি কাশিতে নমিনেটেড বাঙালি মেয়র ফেয়ার টাইপের পাবে। এটা মানে
এটা অবশ্যই কোনো সাস্টেনেবল কোনো মডেল ছিল না, কিন্তু এটা চিকেনস কামিং হোম টু রুস্ট বলতে পারো। এই বিষয়টা যখন একটা মানে এক অর্থে ডেমোক্রেটিক টার্ন নিচ্ছে, এটা হচ্ছে সেই মুহূর্তটা। এবার কিন্তু তখন মারোয়ারি গুজরাটি যে পুঁজিপতি শ্রেণী, তারা কিন্তু এখন ভারত বাজার এবং বিশেষত বাংলা, যেটা হচ্ছে ভারতের সবচেয়ে সমৃদ্ধশালী অংশ, এই পুরো বাজারটার একীকরণ এর জায়গায় দিচ্ছে, এবং তার জন্য তারা ভাষা ছাড়তে রাজি। কিন্তু তাদের বাহু কি হবে? এই যে আমি ধরো আমার একটা এই কবজির এখান থেকে ধরো এটা গুজরাটি মারোয়ারি, কিন্তু আমার এই এই আঙুলগুলো কি হবে? এইটা হচ্ছে হিন্দি, যেটা দিয়ে আমি গ্র্যাবটা করব। গান্ধী, মোহনদাস গান্ধী এবং জিডি বিড়লা, এই দুজনে, একজন গুজরাটি একজন মারোয়ারি, এরা হিন্দি ভাষা প্রচার সমিতি, রাষ্ট্রভাষা প্রচার সমিতি ইত্যাদি তৈরি করলো। এটা ভাবা খুব গুরুত্বপূর্ণ, কারা তৈরি করেছে। দুজনে কেউ মাতৃভাষা হিন্দি না, কিন্তু খুব স্পেসিফিক ধরনের ইন্টারেস্ট গ্রুপ আজকেও তারা রয়েছে। তুমি যদি কল্পনা করে দেখো, হিন্দি পুশ করছে, কারণ অনেকে জিজ্ঞেস করে মোদির তো মাতৃভাষা হিন্দি নয়। আরে ব্যাপারটা গান্ধীরও ছিল না মাতৃভাষা হিন্দি। সে জানে আদানির দরকার মার্কেটটা, সে জানে আম্বানির দরকার মার্কেটটা। তাই জন্যই মার্কেট ইউনিফিকেশন এবং এই মার্কেট স্টেবিলাইজেশন এবং একখানা আহ মানে মানে এক ধরনের রাজ্য অধিকার বা মানে কি বলবো, নানা রকম ট্যারিফ ব্যারিয়ার্স থাকবে না। আমরা যে কোনো জায়গায়, যেন যে কোনো জায়গা আমাদের, আমরা আমাদের মাল ঢোকাতে পারবো। স্থানিক পুঁজি গোষ্ঠী তৈরি হবে না, বিভিন্ন জাতির নিজস্ব পুঁজি গোষ্ঠীর, অর্থাৎ যারা নিজের মার্কেটটা নিজেরা কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ আমার কন্ট্রোলটা আটকাতে পারবে, সেই জিনিস তৈরি না করার জন্য যে ফ্ল্যাট করে দেওয়া বিষয়টাকে, এই ফ্ল্যাট করার যে বুল্ডোজারটির নাম হবে হিন্দি। এবং বুল্ডোজারটি শুধু ভাষা হিসেবে চালানো হবে না, আমরা বিস্ফারিত জনসংখ্যা যে হিন্দুস্তানি অংশের, এখানে হিন্দি উর্দু দুই রয়েছে, এটা সব এলাকায় ঢুক, তো জনবিন্যাসও পাল্টাবে। এবং খুব ইন্টারেস্টিং এগুলো। মানে আহ এই যে ব্যাপারটা ঘটছে, দক্ষিণ ভারতও চেষ্টা করেছিল, সেখানেও কিছু দালাল টাইপের এই শ্রী রাজা গোপালাচারী এই টাইপের, ঠিক আছে, তারা করেছিল। সাউথেও হিন্দি চালাতে হবে, তখন ম্যাড্রাস প্রেসিডেন্সি, সেখানে একদম প্রচন্ড বিরোধ করা হয়। এবং বাংলায় এটা বহুকাল ঠেকিয়ে রাখা গেছিল, কিন্তু বাংলা একটা খুব সমস্যা হয়ে গেছিল। বাঙালিদের মধ্যে একটা ধারণা ছিল যে তারা বুঝি এই দিল্লি তন্ত্রের একটা অংশীদার। তাই তারা ভাবতো যে হিন্দিকে একটুখানি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বলে বোধহয় সে একখানা ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান হয়ে যাবে। কিন্তু হিন্দুস্তানিরা এবং গুজরাটি মারোয়ারি পুঁজি বয়ে গেছে। ও ও বাংলার এলাকাটা চায়, বন্দরটা চায়, খনিটা চায়, পাটটা চায়, চাটা চায়, বাজারটা চায়, চালটা চায়, ধানটা চায়, এবং পারচেজিং পাওয়ারটা চায়, মানুষগুলোকে চায় না। তাই না? মানুষগুলো তো অংশীদারিত্ব চায় না। এবং এরপরে আমি একটু জাম্প করছি, আমরা ইয়েতে চলে আসি, সংবিধান সভা, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেখানে ভারতের সংবিধান তৈরি হচ্ছে। ভারতের সংবিধান যখন তৈরি হচ্ছে, ওই একই রকম ইউনাইটেড প্রভিন্সেস থেকে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই হিন্দুস্তানি এই প্রসঙ্গে। কাবুলিওয়ালা সিনেমাটা দেখেছো নিশ্চয়ই। কাবুলিওয়ালা সিনেমাতে মেনি একখানা খুব মেনি হচ্ছে বাচ্চা মেয়েটি, তার বাবাকে, কারণ বাবার গলাতেই পুরো গল্পটা লেখা, মানে যেন সে হুম। ন্যারেট করছে। আহ, আহ, বাবা, রামলাল কিচ্ছু জানে না তাই না? কেন মা? ও কাককে বলে কৌয়া। বাবা তখন উত্তর দেয়, ও তো হিন্দুস্তানি তো, তাই। মানে এত সহজ স্পষ্টীকরণ, মানে আমার মনে হয় একদম স্বাভাবিক। ও হিন্দুস্তানি তাই কাককে কৌয়া বলে, বাঙালিরা কাককে কাক বলে, হিন্দুস্তানিরা রামলাল কাককে কৌয়া বলে। যাই হোক, কিন্তু এটা সম্বন্ধে সমস্যাগুলো কিন্তু যেটা আস্তে আস্তে চাপানো হচ্ছে, এটা কিন্তু স্বাধীনতার আগেই নানা বাঙালি, দক্ষিণে পেরিয়ার তো একদম তখন অলরেডি মানে জাস্টিস পার্টি এবং তারপরে দ্রাবিড়া কাজাগাম তৈরি করে ফেলেছেন। কুভেম্পুও কর্ণাটকদের মধ্যে এই জিনিসটা করছেন, ঠিক আছে। অর্থাৎ যারা অগ্রণী জাতি, যাদের মধ্যে একখানা আহ কি বলবো, ছাপা কাগজ
সংস্কৃতির একখানা গভীর একখানা ধারা, একখানা জাতীয়তাবাদ তৈরি হয়ে গেছে, একটা প্রিন্ট কালচার তৈরি হয়েছে, একখানা কি বলবো মধ্যবিত্ত শিক্ষাভিত্তিক বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছে, জাতীয় বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছে যাদের মধ্যে, তাদের মধ্যে এই ব্যাপারটা হয়েছে। মানে যেরকম বাঙালির বাংলা বলে একখানা নজরুল ইসলাম একটা জায়গায় লিখেছে যে রামা এবং গামাদের প্রহারেণ ধনঞ্জয় দিয়ে তাড়াতে হবে। রামা এবং গামা টার্ম গুলো কি? রামা হচ্ছে হিন্দুস্তানি হিন্দু, গামা হচ্ছে হিন্দুস্তানি মুসলমান, ঠিক আছে? রামা এবং গামাদের প্রহারেণ ধনঞ্জয় দিয়ে তাড়াতে হবে, যবে বাঙালি বলবে বাঙালির বাংলা তবে অসাধ্য সাধন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা চলে আসি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, অর্থাৎ সংবিধান সভা, অর্থাৎ যেখানে ভারতের সংবিধান কি হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আম্বেদকর যেখানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 46 সাল থেকে যারা বসতে শুরু করছে এবং গিয়ে তারপরে 49-50-তে একদম গিয়ে তাদের কাজ শেষ হচ্ছে। তো সেখানে ইউপি, বিহার, এইসব জায়গা থেকে কিন্তু ভয়েসেস আসছে। আর এস ধুলেকার, ঠিক আছে, উনি বলছেন, হিন্দিটা তখনও ব্যবহার করছে না, কারণ মোহনদাস গান্ধী হিন্দুস্তানি কথাটা ব্যবহার বলে, যে হিন্দুস্তানি জানে না তার এই সংবিধান সভায় থাকার কোনো অধিকারই নেই। ভেরি ইন্টারেস্টিং। প্রেম হচ্ছে কনস্টিটিউশন, মানে বাংলার অধিকাংশ যারা ইলেক্টেড লোক, এদের থাকার কোনো অধিকার নেই, সাউথের কারোর থাকার অধিকার নেই, কারোর কোনো অধিকার নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর আগে আরেকখানা কন্ট্রোভার্সি হয়েছিল ইন্টারেস্টিং, যে হিন্দুস্তান নামকরণ, ভারত না হিন্দুস্তান অনেকে ঘেটে যায়, ঠিক আছে? হিন্দুস্তান একটা নামকরণ একটা এসেছিল প্রস্তাব, এবং সেটা রিজেক্ট হয়েছিল সংবিধান সভায়। ইন্ডিয়া এবং ভারত এই দুটো গৃহীত হয়, কিন্তু জম্বুদ্বীপ ফিপ এইসবও নাম টাম এসেছিল, আর্যাবর্ত, সব নানা রকম প্রপোজাল এসেছিল। ভেরি ইন্টারেস্টিং, ইউপির যারা কংগ্রেস কমিটি, তারা একটা প্রপোজাল দিয়েছিল যে ইউপি একখানা কিরকম অদ্ভুত নাম, ঠিক আছে, এটা তো কোনো স্থানের নাম নয়, তাই না? ইউনাইটেড প্রভিন্সেস, এটা কি ধরনের নাম? ইউপির তারা নামকরণের আর্জি জানিয়েছিল যে এটাকে হিন্দুস্তান প্রদেশ কংগ্রেস করা হোক। ভেরি ইন্টারেস্টিং। এটার একটা পেপার আছে, পারলে পড়তে পারো। আমি অ্যাবস্ট্রাক্টটা পড়েছি, পুরোটা পড়তে পারিনি কারণ পে ওয়াল ছিল। এখন তোমরা ইউনিভার্সিটিতে আছো, ফলে যদি একটু এই এটা যদি খুঁজে আমাকে পুরো পেপারটা দাও, আরো আমি মানে আমার সুবিধা হয়। কিন্তু মানে এই সব ঘটছে, মানে বুঝতে পারছো তো কতটা, মানে কি ছিলেন আর কি হলেন আজকে। আজকে একটা বাঙালি ছেলে নিজেকে হিন্দুস্তানি বলে, আমরা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ফলে একটা এই সময় একটা কম্প্রোমাইজ হয় যে এটা হিন্দুস্তানি, তাহলে হিন্দি এবং ইংরেজি হবে ভারতের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এস ধুলেকার তখন আরেকটা কথা বলে, যখন বলে, আর এস ধুলেকার বারবার বলছে আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দুস্তানি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেটস গুলো, ল্যাঙ্গুয়েজের কোশ্চেন গুলো পড়া খুব গুরুত্বপূর্ণ। একজন ইন্টারজেক্ট করছে, মাঝে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তখন আর এস ধুলেকার বলছে যে কিচ্ছু এসে যায় না, তুমি এটাকে কি বলে ডাকো, আমি এটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজই মনে করি। কিন্তু ওনারও তো তুমি মাতৃভাষা মারাঠি। এই আর এস না ধুলেকারও তো না না মারাঠি না, না। ইউপির ইউপির ওই আচ্ছা, কার উনি দেখেই ইউপির। সব তেন্ডুলকার আচরেকার হয়ে গেলে আচ্ছা, তো হবে না, না। ধুলেকার শুনে হ্যাঁ আমার মারাঠি মনে হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, মনে হ্যাঁ। আমার প্রথম মনে হয়েছিল একবার, তারপরে আমি দেখলাম একদম ঠিক আছে। তখনই বলছে ওই কনসেপ্টটা যেটা নিয়ে আমরা আজকে আসলে ডিল করছি, যে তুমি ওটাকে যে নামেই ডাকো, ও ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো তো, কি নাম দিয়েছো স্বীকৃতি পাক চায় না টেকনিক্যাল, পাক। ওটা বড় কথা না। কোন লোকটা বলছে, যে বলছে এটা যে জানে না তার ভারতে থাকার কোনো অধিকার নেই। আজকে বাংলার মাটিতে বাংলা জানি হিন্দি জানি না এটা বলার জন্য বাঙালিকে শুনতে হচ্ছে বাংলাদেশি, অর্থাৎ ভারতীয় নয়। আমি আশা করি মিলটা দর্শকরা বুঝতে পারবে, ঠিক আছে, যে যারা হিন্দুস্তানি জানে না তাদের এই ভারতের সংবিধান সভায় থাকার কোনো অধিকার নেই। এবং বাংলা জুড়ে নানা ইনসিডেন্ট বাংলা পক্ষ দেখিয়েছে, ঘটেছে, যে বাংলা জানে না, মানে হিন্দি জানে না পশ্চিমবঙ্গের মাটিতে
তাই জন্য তাকে বলছে বাংলাদেশি। কারা বলছে? যারা বলছে তারা হয় হিন্দুস্তানি কিংবা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তানি কর্মী, বিশেষ অনেক ক্ষেত্রে আর্মড কর্মী। ঠিক আছে, আমারই একটা ইন্টারাকশন ঘটেছিল, একটা ভাইরাল হয়েছিল, যেখানে ইমিগ্রেশন কাউন্টারে, ঠিক আছে, হিন্দি জানি না, ঠিক আছে, তুমি কি ভারতীয় নও, এই একদম সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা চলে এসেছিল একজন হিন্দুস্তানি ওই ইমিগ্রেশন অফিসিয়ালের থেকে দমদম বিমানবন্দরে। তো যাই হোক, এবার যেটা বলা হয়েছিল কম্প্রোমাইজটা কি, একটা সানসেট ক্লজ মতো ছিল। সেটা হচ্ছে যে 10 বছর পরে এটাকে রিওপেন করা হবে। এবার এই এই গল্পটা যে এবার প্রথমে এবার তাহলে বুঝে নেওয়া উচিত দাপ্তরিক ভাষা কি, কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়ালের মধ্যে শব্দটা রয়েছে অফিস, দেখো, ফলে বাংলাতেও দাপ্তরিক ভাষা। ইন্টারেস্টিংলি ওরা কিন্তু ইংরেজিতে তর্জমা করেছে রাজভাষা, রাজত্ব। ওকে, দাপ্তরিক ভাষা মানে, ধরো আমি যদি একটু ভাবি, যে ধরো একটা তুমি রেলওয়ে বুকিং কাউন্টারে গেলে, ফর এক্সাম্পল আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, একটা এরকম একটা সিল অফ রয়েছে, একটা গ্রিল মতো রয়েছে, এদিকে আমি রেলওয়ে কর্মী বসে রয়েছি, ধরো কিছু একটা দেবো তোমাকে, তুমি এটার মধ্যে দিয়ে একটা খোদল রয়েছে, তার মধ্যে থেকে তুমি টাকা দেবে বা ফর্ম নেবে, টেবে টেবে। এই যে এপারটা যেখানে রেলওয়ে কর্মী টর্মী আছে, এই এই যে ব্যাক অফিস যেটাকে বলা হয়, এটা হচ্ছে দপ্তর। পাবলিক ইন্টারাকশন, জনগণের সঙ্গে যখন তুমি কথা বলছো, এটার দপ্তর নয়, এটা পাবলিক ইনফরমেশনের আচ্ছা। প্রশ্ন চলে আসছে। অর্থাৎ ইন্টারনাল কমিউনিকেশন, আমি এখানে আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফ এই লিখবে হচ্ছে ওইকে, এইটার ভাষাটা কি হবে? ইন্টারনাল কমিউনিকেশন, আভ্যন্তরীণ যোগাযোগ। সেটাও কিন্তু দুটোই হিন্দি অথবা ইংরেজি তা কিন্তু না, বা হিন্দি এবং ইংরেজি, তাই হিন্দিটাও ব্যবহার করতে পারি, ইংরেজিটাও ব্যবহার করতে পারি তা কিন্তু না। 3 রকম রাজ্য আছে ভারতের সংবিধানে, ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি, ক্যাটেগরি সি। ক্যাটেগরি এ মানে হিন্দি রাজ্য, ইউপি ক্যাটেগরি এ, বিহার ক্যাটেগরি এ, মধ্যপ্রদেশ ক্যাটেগরি এ। বোঝা গেল? ক্যাটেগরি বি হচ্ছে ঘাটা কেস, যেখানে হিন্দির অপোজিশনাল স্পেস অতটা নয়। ক্যাটেগরি বি হচ্ছে গুজরাট। ভেরি ইন্টারেস্টিং। বোঝা গেল? ক্যাটেগরি সি হচ্ছে বাংলা, তামিলনাড়ু, কর্ণাটক, মানে ক্লিয়ারলি নন হিন্দি স্টেট। এবার তুমি কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল কমিউনিকেশন, যেহেতু আমরা কেন্দ্র সরকারের দাপ্তরিক ভাষার কথা বলছি, এর অফিসিয়াল কমিউনিকেশন হবে ক্যাটেগরি এ, বি, সি তে কি কি ভাবে সেটাও স্পেসিফাই। উদাহরণস্বরূপ, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের কোন দপ্তর যেটা অবস্থিত পশ্চিমবঙ্গে, তার সঙ্গে ইংরেজিতে না লিখলে সেই কমিউনিকেশন ভ্যালিড নয়। সঙ্গে তুমি হিন্দি রেখে দিতে পারো, শুধু ইংরেজি হলে ভ্যালিড, শুধু হিন্দি ভ্যালিড নয়, ইংরেজিটা থাকতে হবে। কিন্তু এটা যদি বিহারে পাঠাও, শুধু হিন্দি ভ্যালিড। অনেকগুলো এরকম নিয়ম আছে। তো এইবার যেটা বলা হচ্ছিল যে এবারকে এটাকে ইংরেজিটাকে সরিয়ে দিয়ে সানসেট ক্লজ, যে আস্তে আস্তে আমরা হিন্দি টিন্দি শিখিয়ে দেব, এবং তার জন্য অনেক কিছু, মানে আহ একটু সময় নিয়ে নি, মানে বেসিক্যালি এটা হচ্ছে যেটাকে বলে না, কিকিং দ্য ক্যান ডাউন দ্য লাইন, ডাউন দ্য রোড। একটু এখন ডিল করব না, এটাই পাতি কথা। এখন ডিল করবো না আরেকখানা জিনিস আমরা দেখেছিলাম এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা সংবিধান সভার সময়, এরা ভাষার প্রশ্নটাকে শেষ রেখেছিল। খুব ইন্টারেস্টিং, তার কারণ, কারণ নেহেরু তো বেসিক্যালি একজন হিন্দি সাম্রাজ্যবাদী। তো সে, নেহেরু প্যাটেল, দেখো একই কম্বিনেশন টাইপের, হিন্দুস্তানি একটা নেহেরু, আর একটা গুজরাটি। তো যাই হোক, এই যে ভারতের কেন্দ্র সরকারের এত ক্ষমতা, রাজ্যগুলো প্রায় ক্ষমতাহীন, যেটা ক্যাবিনেট মিশন প্ল্যানের থেকে একদম আলাদা, যে ক্যাবিনেট মিশন প্ল্যানকে এই মারওয়ারি গুজরাটি যে ফিকি, যে বিজনেস লবি, তারা একদম ধ্বংস করে দিতে চাইছে। আমরা আসলে পার্সোনালিটি কথা নিয়ে কথা বলে না অনেক সময় নষ্ট করে ফেলি, যে নেহেরু করেছে, এ করেছে, ও করেছে, আরে কে নেহেরুর পেছনে ব্যাকআপটা কে কারা দিচ্ছে? এটা তো আসলে ইতিহাসের মোটিভ ফোর্স তো আসলে এইগুলো না। তো যাই হোক, তো সেই সময় সংবিধান সভায় এই আলোচনাটা লাস্টে রাখলো, তার কারণটা হচ্ছে এই আলোচনাটা আগে রাখলে
রাজ্য অধিকার কেন্দ্রের অধিকার এটা সম্বন্ধে যে ট্রাস্টের রিলেশনশিপটা যে ওটা প্রথমেই ভেঙে যেত। রাজ্য স্বাধিকারের প্রশ্নগুলো আরো অনেক মানে কট্টর হয়ে যেত, যে তোদের এই অ্যাটিচিউড, তো তোদের আন্ডারে তুই ডাইরেক্ট দিল্লিতে করলে তো বাস হয়ে যাবে। লাস্টে রাখা হলো ভাষা, এবং সেটাও খুব ফ্র্যাকশাস আলোচনা। এবং সেখানে একজন বাঙালি মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমি তার বুদ্ধি মানে তার বুদ্ধিমত্তার আমি ইয়ে করি, সে একটা অদ্ভুত কিন্তু ফ্যাচাং করে গেম খেলেছিল। সে কিন্তু যেটা করেছিল, মানে তার গেমটা সফল হয়নি, কিন্তু গেমটাও বাঙালির, আমাদের যারা বুদ্ধিমান লোক তাদের স্মৃতিতে রাখা উচিত। সেটা করেছিল, সে অনেক কিছুর মধ্যে বললো যে সংস্কৃত, দেবভাষা, আদিভাষা ইত্যাদি সংস্কৃত হওয়া উচিত। এবার সংস্কৃত কেউ জানে না, মানে প্র্যাকটিক্যালি ভারতের কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই থাকবে না। তার মোটিভ কিন্তু মোটেই সংস্কৃত সব শিখতে শুরু, নড়া, ঠিক আছে, নরস্ব নরাম এইসবের কোনো প্ল্যান ছিল না তার। তার হিন্দিটাকে স্কাটল করার ইচ্ছে ছিল, হিন্দিটাকে, এই যে জায়গাটা। এবার এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু খোঁজো, যে কেউ গুগল যদি করো, যে ব্রিটিশ ইন্ডিয়া কারেন্সি নোট, আমি এই কথাটা বলছি, ব্রিটিশ ইন্ডিয়া কারেন্সি নোট করে একটু গুগল ইমেজেসে চলে যাবে, তুমি দেখবে যে ধরো আজকে আমি যদি আজকে একটা টাকার নোট বার করি, ধরো এইটা একটা রয়েছে এইখানে, ব্রিটিশ ইন্ডিয়া, এটা ধরো আমরা যদি পুরো নোটটাকে একটা রিয়েল এস্টেট মনে করি, একটা জমি, তাহলে এক একটা ভাষার জন্য কতটা জমি নেওয়া হয়েছে এখানে, রিয়েল এস্টেট, এটা তার একটা পারস্পরিক একটা ব্যাপার। এখানে তুমি দেখবে, তুমি হিন্দিটা পড়তে পারবে, ইংরেজিটা পড়তে পারবে, আর বাকি যেগুলো রয়েছে তোমার আমার মাতৃভাষা, এগুলো পড়তে পারবে না। আমরা বলি যে এইটা, হিন্দিটা হচ্ছে ইনফরমেশন আর আমরা হলাম ডেকোরেশন, মানে এইটা হবে বৈচিত্র্য, এটা হচ্ছে ঐক্য, ঠিক আছে? তো ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে ডাইভার্সিটি ওই আর কি হবে, আছে তো, এত কথা কিসের, আছে তো, নেই কে বললো, ঠিক আছে? কিন্তু যেটা আসলে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওইটা। এবার কথাটা হচ্ছে যে যখন আমি বলছি যে হিন্দিটাকে যে এই যে সানসেট ক্লজের যে ব্যাপারটা থাকছে, তখন একটা এরকম কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি, দাপ্তরিক ভাষা এরকম হবে 10 বছর পর দেখা যাবে, রাইট? দেখা যাওয়ার ব্যাপারটা কিন্তু সাউথে, বিশেষত কর্ণাটক এবং সবচেয়ে কেন্দ্র তামিলনাড়ুতে বিরাট বিক্ষোভ শুরু হলো। এই বিরাট বিক্ষোভের ফলে এমন একটা জায়গায় চলে যায় যে তখন লাল বাহাদুর শাস্ত্রী এবং তার আগে নেহেরু, 63-তে নেহেরু, কারণ 63-তে এরা যখন একখানা ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট একটা আনার চেষ্টা করেছে, ওটাকে মানে বদলাতে হবে তো শুধু হিন্দি করে দেওয়ার জন্য, পুরো আগুন জ্বলে। 65 সালে সে ভয়ানক আন্দোলন শুরু হয়। 65 সালে 400 তামিলকে হত্যা করা হয়, 400। তখনকার সব ইয়ে রয়েছে, কাটিং, সান ফ্রান্সিসকো ক্রনিকল, বস্টন গ্লোব, এসব জায়গায় খবর বেরোচ্ছে তামিলনাড়ুর এই আন্দোলনের, আমরা আসলে কল্পনাও করতে পারি না। তো এই বাংলা পক্ষ তথা হিন্দি সাম্রাজ্যবাদ এবং বাঙালি জাতীয়তাবাদের উত্থান পশ্চিমবঙ্গে, এই নিয়ে যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে, বাংলার মুখ আমি দেখিয়েছি, সৌম্য সেনগুপ্তর, ওই ডকুমেন্টারিটা সেন্সর বোর্ড মানে ছাড়পত্র দিচ্ছে না, সেটা নিয়ে একটা টাসল চলছে এখন। কিন্তু ওতেও এই বাংলা ভাষায় এই অহিন্দি জাতি, বিশেষত তামিলদের এই আন্দোলনের কথাগুলো মানে লেখা, মানে বর্ণিত আছে আর কি ওটার মধ্যে। তো এই লড়াইটা হওয়ার পরে একরকম ইয়ে হলো যে সমঝোতাটা কি, ইংরেজি এবং হিন্দি দুটোই কন্টিনিউ করবে, কিন্তু দুটো কতদিন কন্টিনিউ করবে, যতদিন না অহিন্দি যারা, তারা সকলে এগ্রি করবে যে ইংরেজিটা তুলে দেওয়া হোক। এটা এক অর্থে বলে দেওয়া হলো পার্মানেন্ট, বাস্তবত। অবশ্যই এখন শুভেন্দু অধিকারী অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, যে কিনা বলে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করি, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস হিন্দিতে দেওয়ার অধিকার থাকা চাই, এই নিয়ে রাজপথ থেকে বিধানসভা লড়বে, তাহলে আর বলা যায় না, ঠিক আছে? আমার একটা প্রশ্ন তবু ছিল এখানে, ইন্টারাপ্ট করছি। 60-এর দশকে এই যে আমরা দ্রাবিডিয়ান মুভমেন্টটা দেখেছি, ল্যাঙ্গুয়েজ পলিটিক্স এর উৎস যেটা যেটা তামিল ল্যাঙ্গুয়েজ পলিটিক্স, এরকমই আমরা স্ট্রং পুশব্যাক বাংলায় কেন দেখি? ভেরি ইন্টারেস্টিং, ছিল কি ছিল না, উত্তর হচ্ছে যে সবকিছু মাইন্ড করতে হবে, জানো তো। হিন্দি সিনেমা একখানা হলে দেখাতে ভয় পাচ্ছে হল মালিক, তাই কদিন হল বন্ধ রেখেছে, উত্তেজনা বিরাজ করছে। আমরা 1965 সালের বাংলা কাটিং, পেপার কাটিং পেয়েছি। আচ্ছা। এটা একটা অলিখিত ইতিহাস, জানো তো।
একটা অদ্ভুত একটা অলিখিত ডকুমেন্টেড না, ইতিহাস। কোথাও ডকুমেন্টেড না, কোথাও ডকুমেন্টেড না। পাবে কুচ খাচ এই ওই, এবং এর তো কোনো পার্টি নেই। তামিলনাড়ুতে যেরকম ডিএমকে আছে, হুম। তখন ধরো পার্টি হচ্ছে কংগ্রেস, সিপিএম সবে তৈরি হয়েছে, সিপিআই, মানে কোথায় পাবে এদের? আর অজয় মুখার্জি আবার বাংলা কংগ্রেসটা এটার যে তাও ধারাটা বাঙালি। ছিল, তুমি মানে গুড কোয়েশ্চেন, এর যে ধারাটা ছিল, এর ধারাটা একটু আগের। আমি আমি এই ডায়লগটা একটু বলে শেষ করে দিই। এই যে ব্রিটিশ হুম। ইন্ডিয়ান কারেন্সি নোট, এটা যদি তুমি ব্রিটিশ আমলের দেখো, তাহলে দেখবে ইংরেজিটা বড়, যেরকম এখানেও রয়েছে, কিন্তু হিন্দিটা বাকি সকলের সঙ্গে একই সাইজে, এবং প্রতিটি পড়া যাচ্ছে, মানে এই ডেকোরেশন লেভেলে নামিয়ে আনা হয়নি, এবং প্রতিটি পড়া যাচ্ছে, এত ছবি টবি নেই, মানে এভরিথিং ইজ ইনফরমেটিভ, মানে অল ল্যাঙ্গুয়েজ আর ইকুয়াল, ইংরেজি ইজ মোর ইকুয়াল দ্যান আদার্স। এইটা হচ্ছে মূলত। এখন হয়ে গেল অল ল্যাঙ্গুয়েজ আর নট ইকুয়াল, হিন্দি আর ইংরেজি আর মোর ইকুয়াল, মানে একদম ক্লিয়ারলি উঁচু। তারা কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে গেল এইখান থেকে। এখানে ভাষা ইংরেজি আমলে কার ছিল? শাসকের। এখানে ছিল শাসিতদের। এখানে হিন্দি এই শাসকদের এইটা জয়েন করলো, তাই তো রাজভাষা তো কথাটা ভয়ঙ্কর, এই কথাটা তো এমনি এমনি আসেনি। আমি সকলকে বলবো যে এই ব্যবহার করতে, এই এই যে এই ছবিটা দেখতে, এই ছবিগুলো আমি মানে অনেকজনকে দেখিয়েছি। সেই সময়কার, ইনফ্যাক্ট সেই সময়কার কয়েনে বাংলা থাকতো জানো, ব্রিটিশ আমলে 4টে ভাষায় লেখা থাকতো, মানে খুব ইন্টারেস্টিং। তেলেগু থাকতো, বা বাংলা থাকতো কয়েনে। এখন কয়েনে বাংলা দেখতে আমাকে বাংলাদেশে যেতে হবে, কিন্তু আমার এই পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতায় বসে 1947 অব্দি আমি কয়েনে বাংলা পেয়েছি। আসলে তো স্বাধীনতার সময় তো খুব বেশি হলে ইংরেজিটা সরে যাবার কথা ছিল, তার জায়গায় আমরা তো বারবার বলি যে লন্ডন এবং ইংরেজির জায়গায় দিল্লি এবং হিন্দিকে প্রতিস্থাপন করার জন্য তো সূর্য সেন বাঘাযতীনরা প্রাণ দেন। তুমি যেটা কথা বলে 1960-ষাটের দশকে, আমরা যদি তার আগে একটা গল্পে চলে যাই, ঠিক আছে, তাহলে এই ধারাটা কোথায় ছিল? পশ্চিমবঙ্গে এর কোনো কিছু পাওয়া যায় না কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? এর দুটো দিক রয়েছে। বাঙালি জাতীয়তাবাদ পশ্চিমবঙ্গ, মানে বাংলার, পশ্চিমবঙ্গটা একটু পরে আসছি, বাংলার রাজনীতির যেটাকে বলা হচ্ছে লেট মোটিভ, অর্থাৎ এটাই ডিফল্ট স্টেট ছিল বহুকাল, মানে এটাই হবে, এটা ছাড়া আর কি আছে? ঠিক আছে, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, ডিএল রায়, বন্দে মাতরম। কোন মা? কোন মা এখন লোকে জিজ্ঞেস করে ভারতের কথা মনে করবে? তুই এই কবিতাটা যদি দেখো বঙ্কিমচন্দ্রের, এই মায়ের কটা সন্তান? 7 কোটি। 1882 সালে আনন্দমঠ প্রকাশিত হচ্ছে, 1881 সালে সেন্সাস অফ ইন্ডিয়া, ব্রিটিশদের করা, বাংলার পপুলেশন 7 কোটি, ভারতে বর্ষে ব্রিটিশ ভারতবর্ষে পপুলেশন 23 কোটি। 7 কোটি সন্তান, তার 14 কোটি হাত। তো বুঝতে হবে সব কল্পই হচ্ছে বঙ্গমাতার, মাদার বেঙ্গল, মানে একদম খুব স্পষ্ট। ফলে জাতিসত্তা এই কনসেপ্টটা খুব ক্লিয়ার ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম যে ম্যাগাজিনটা বার করছেন তার নাম কি? দ্য বেঙ্গলি। এবং এই বেঙ্গলি জাতি বোঝাতে এই বানানটা এখন প্রায় অফ হয়ে গেছে, BNGAL, এটা প্রায় এখন ব্যবহারই হয় না। যে কারণে বাঙালি জাতি আর বাংলা ভাষা দুটোই ইংরেজিতে বোঝাতে ওই লোকে BNGLI লেখ। চিত্তরঞ্জন দাস, সে তো বাংলা বাঙালি, বাংলা বাঙালি, বাংলা বাঙালি, মানে পুরো একদম সারাক্ষণ। আহ ক্ষুদিরাম বসু, উনি যখন প্রথমবার যখন গ্রেপ্তার হন, এই কিংসফোর্ড, এই বোমা মামলা, ওটার আগে প্রথমবার যখন গ্রেপ্তার হন, তখন একটা ব্যান্ড পত্রিকা লুকিয়ে লুকিয়ে বিক্রি করার জন্য গ্রেপ্তার হন। সে পত্রিকার নাম কি ছিল? সোনার বাংলা। এই পরিসরগুলো আমরা প্রথম কথা আমাদের খুব ইয়ে করা হয়নি। ইনফ্যাক্ট এই যে ধারাটা 30-এর দশকে হঠাৎ বেঙ্গলি প্রোটেকশন লীগ বলে একখানা সংগঠন তৈরি হয়। তারা বলছে এই উর্দু ভাষী মুসলমান গুলো, এই হিন্দি ভাষী হিন্দু গুলো আর এই মারোয়ারি গুলো, এরা আমাদের বাংলা খেয়ে নিল, আমাদের লোকাল ছেলেদের কাজ দেয় না, এই মিল পিল এরা দখল, এইসব। ওকে, বেঙ্গলি প্রোটেকশন লীগ।
ক্ষণস্থায়ী, মানে খুব ফেমাস হয়নি সেই সংগঠন, কিন্তু এই ন্যারেটিভ এবং এই ধরনের কথাগুলো লিখছে, নামটা বেঙ্গলি প্রোটেকশন লীগ, তুমি বুঝতেই পারছো এটা একটা মধ্যবিত্ত উচ্চবিত্ত এই ধরনের একটা সংগঠন, এই ধরনের নাম এমনিতে হয় না, তাই না? আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখছেন, বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। 1938 সালে গিয়ে আচার্য পূর্ণচন্দ্র রায় বলছেন, এবার একটা বর্তমানে খুব কন্ট্রোভার্সিয়াল লাইন হতে পারে, কিন্তু পরিপ্রেক্ষিতটা বুঝতে হবে। সে বলছে, আমি কংগ্রেসের ভারতীয় জাতীয়তা বুঝি না, আমি বুঝি বাঙালি জাতীয়তা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সে আবার কে? সে হচ্ছে বাঙালির হাতে যে পুঁজি থাকতে হবে, পুঁজির পুনর্দখল দরকার, স্বদেশীর যে এই অ্যাসপেক্টটা, একদম বাঙালি জাতীয়তাবাদী অ্যাসপেক্ট, যে আমার সোনার বাংলা থেকে সব এই সময় লেখা, সব এই মানে উচ্ছ্বাসের সময় লেখা। সে এই যে বেঙ্গল কেমিক্যাল, বেঙ্গল ট্যানারি, বেঙ্গল পটারি, কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে কদিন আগে বাংলা পক্ষ প্রোটেস্ট করতে গেছিল, কারণ রেনেসা দাস, নামটাও খুব মানে আইরনিক এবং ট্র্যাজিক, তাকে মানে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে, তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো একটা ঝা আর একটা গান্ধী, সুরাজ ঝা আর পাপ্পু গান্ধী। অন্ধ ছিল মেয়েটি, আমাদের বোনটি, এবং আমাদের লড়ে ওখানে ডোমিসাইল করতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। এটা কখন শুরু হয়? ওই স্বদেশী আন্দোলনের সময়। কি হিসেবে শুরু হয়? বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ, বঙ্গীয় জাতীয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল। এইখানে একটা প্রশ্ন আছে আমার, একটা খুব ছোট্ট প্রশ্ন বোঝবার জন্য, যে এই যে বাঙালি জাতীয়তাবাদ যেটা তখন তৈরি হচ্ছে বা যার এই ট্র্যাজেক্টরিটা তুমি বলছো, তো তারা ভারতকে কি চোখে দেখতো? মানে তারা কি ভারতের মেইন স্ট্রিমে নিজেদের একটা পার্ট মনে করতো? তারা কি ভারতীয় জাতীয়তাবাদের একটা পার্ট মনে করতো নিজেদের, নাকি তারা একটা সেকশনালিস্ট ফোর্স টাইপের এরকম কিছু একটা ভেবেছিল? মানে সেটা কিভাবে দেখতো তাদেরকে? একদম, আর খুব এটারই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এবং কন্টিনিউইং এর প্রশ্ন, এটাই তুমি যদি এটার পরে এটা বলো তাহলে খুব ভালো হয়। বাংলা পক্ষর বা এই তোমার কোয়েশ্চেনটা চোখে পরে করো, তাহলে ভুলে যাবো কোয়েশ্চেনটা, সরি, একটু ধরে এটা রাখো লিঙ্ক কোয়েশ্চেনটা। লিঙ্ক হু ইজ আ বেঙ্গলি, এটার সাথে এটারই একটা লিঙ্ক, যে বাঙালি কে তোমাদের চোখে, তুমি যদি এই ডেফিনেশনটা দাও। ঠিক আছে, আমি প্রথমে আগেরটায় আসি। তুমি যে প্রশ্নটা করলে, সৌমিক যে প্রশ্নটা করলো, সেটার সবচেয়ে বড় থিওরিটিশিয়ান হচ্ছে সিআর দাস, চিত্তরঞ্জন দাস। উনি একদম স্পষ্টভাবে বলে গেছেন, ইন্ডিয়ান, ধরো এই টার্মটা একটা মানে ক্রমবিবর্তন ঘটেছে। মানে আজকে ইন্ডিয়ান, ভিয়েতনামিজ, ভুটানিজ আর সিলোনিজ আর পর্তুগিজ, এই লেভেলের টার্ম ইন্ডিয়ান। আগে ইন্ডিয়ান টার্মটা অনেক বৃহৎ ছিল, আফ্রিকান, ইউরোপিয়ান, ইন্ডিয়ান। এই চেঞ্জটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। ভারত একখানা, ইনফ্যাক্ট তখন একখানা টার্ম দিয়েছিল মহাজাতি, যে কারণে সিআর দাসের স্মৃতিতে বানানো সুভাষচন্দ্র বসুর মেয়রশিপে এগিয়ে নিয়ে যাওয়া মহাজাতি সদন, মহাজাতি। এবং বারবার সিআর দাস এই বিভিন্ন একটা মাল্টি লেয়ার ফেডারেশন, তুমি তাকে ইউটোপিয়ান বলতে পারো, যে জাতি রয়েছে, জাতির ফেডারেশন, এশিয়াটিক ফেডারেশন, ইন্ডিয়ান ফেডারেশন, এশিয়াটিক ফেডারেশন, ওয়ার্ল্ড ফেডারেশন, এইভাবে দেখছেন উনি। ফলে স্পষ্টত আজকে আমরা মানে এই 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 সংজ্ঞায় বেলুচো ভারতীয়, নেপালীয় ভারতীয়, ঠিক আছে, বর্মীয় ভারতীয়, মানে আসলে এটাই হচ্ছে ওই বাঙালির তৈরি অখণ্ড ভারতের যে কনসেপ্টটা, ওই ভারত মাতা, অখণ্ড ভারত, এই ম্যাপ আর এই যে নারী মূর্তি, সব বাঙালির বানানো। এবং শ্রমিকের প্রশ্ন করলো, তার খুব স্পষ্ট কথা, এটা কোনো অন্তর্বিরোধ নেই। তার কারণটা হচ্ছে ব্রিটিশ শাসিত এই বিশাল যে উপমহাদেশ,
তার ওপর বাঙালির এক অর্থে প্রজেক্ট করা প্রক্ষিপ্ত যে ধারণা, এটাই ভারতীয়ত্ব। বাঙালি যদি কায়া হয়, ভারতীয়ত্ব হচ্ছে তার বিশাল ছায়া এই ভারতীয় উপমহাদেশের ওপর, তার নিজের তৈরি এটা, এই ধারণাগুলি। তার मैं मेरी ঝাঁসি নেই দুঙ্গি 1857, আমি আমার ঝাঁসি দেব না, তাই না? ইনফ্যাক্ট একটা কথা বলি খুব ইন্টারেস্টিং, এই যে বলছি না বিভিন্ন স্তরে, অবনীন্দ্রনাথ ঠাকুর যখন একটা ছবি আঁকেন, প্রথম নাম দেন বঙ্গমাতা, তারপরে ওই ছবিটারই পুনর্নামকরণ করেন ভারত মাতা। যে ছবিটাকে এখন তুমি বারবার দেখবে আনন্দমঠের সঙ্গে বা বন্দে মাতরমের সঙ্গে ব্যবহার করা হয়, যে ছবিটা আগের বার আমি যখন কফি হাউস এক্সপিরিয়েন্সে এসেছিলাম আমার ব্যাকগ্রাউন্ড সিলুয়েটে ছিল, ওটা বঙ্গমাতা হিসেবে উনি প্রথম এঁকেছিলেন। কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা, ওটাকেই নাম দিয়ে দেওয়া, এইটা হচ্ছে বাঙালির ওই আস্তে আস্তে বাঙালি জাতীয়তাবাদটা এবং ভারতীয় রাষ্ট্রবাদটা, এই দুটোর যে কোথায় শুরু কোথায় শেষ, এর নির্ণয়টা তো একদমই, যেহেতু একটা গ্র্যাজুয়ালিজমের জায়গা ছিল, এটা পরে আমাদের খুব জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ অন্য জাতির ক্ষেত্রে এই সমস্যাটা ছিল না, এটা রাষ্ট্রীয়, এটা আমার। তামিলদের ক্ষেত্রে এই সমস্যা ছিল না, কারণ তামিলরা তো এটা জেনারেটর নয়, কন্নড় তো এটা জেনারেটর নয়। এই যে এই জিনিস, যেরকম ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ, উড়িষ্যা ফুটবল ফেডারেশন, তামিলনাড়ু ফুটবল ফেডারেশন, ঠিক আছে? সারা ভারতে কি রয়েছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, AIFF। বাংলাটার নাম কি? ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তুই বুঝতে পারছো? বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন বলে কিছু নেই, প্রতিটি রাজ্যের আছে। তার কারণ এগুলো তৈরিও হচ্ছে কখন, আবার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই অদ্ভুত যে মানে মানসিক রাজনৈতিক যেই বিশ্বে বাস, এই বিশ্বে যে বাস করা, এবং আস্তে আস্তে যখন বাঙালি বারবার ঘা খাচ্ছে, সিআর দাসকে, সিআর দাস হচ্ছে শেষ সেই চেষ্টা, যখন সংখ্যার গল্পটা চলে আসছে তখন সে দক্ষিণকে নিয়ে এই দিক নিয়ে আবার একবার নিয়ে নিয়েছিল কংগ্রেসের প্রেসিডেন্ট পদ, গান্ধী তাকে নামতে বাধ্য করে, তার যে ভাবশিষ্য সুভাষচন্দ্র বসু, তখন সে বামপন্থী ঐক্যর গল্পটা করে আবার একবার ক্যাপচার করেছিল, তাকে আউট করিয়ে দেওয়া হলো। মানে 47-এর পর থেকে খুব ক্লিয়ার যে ভাই বাঙালির কোনো অংশীদারিত্ব ওখানে নেই। কিন্তু তখনও অবধি ওই ফ্যান্টাসিতে বাট ভাবতে পারেনি তো ভাই এটা মানে আমার তৈরি, এখন আমি আউট, এখন আমি নোবডি। এটা বাঙালি আসলে এটার মানে এটা প্রতিটি ব্যাপারের সঙ্গে একটা বাস্তবতার সঙ্গে মানে কামিং টু টার্মস যেটাকে বলে, এটা তো খুব সহজ নয় এই জিনিসটা, না? এটা তো আমাদের হাতে তৈরি ভাই। তুমি সবকিছু আমার নিয়ে নিলে, তারপরে বলছো আমি কেউ না, তোমার এই সমানের ব্যাপারটা নেই। প্রণব মুখার্জি বলছে আমি তো হিন্দিটা অত ভালো জানি না, তাই ভারতের প্রধানমন্ত্রী তো আমার হওয়া সম্ভব না। এটা তো RS ধুলেকারের কথাটাই আসলে অন্য ফর্মে, অন্য একটা রূপে, এটা তো RS ধুলেকারেরই কথা। যারা যারা অহিন্দি হয়ে গেছে, ফাঁক তালে হয়ে গেছে, দেবগৌড়া টেকবগুড়া, মূলত ফাঁক তালে বেরিয়ে গেছে। রাজীব গান্ধী যদি ব্লাস্টে না মারা যেত, নরসিংহ রাও কখনো প্রধানমন্ত্রী হতো? অনেকে আমাকে এই সময় প্রশ্ন করে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে, কেরাম সম্ভাবনা আছে? ঠিক আছে, আমি বলি জিরো, জিরো। যদি মাইনাস কিছু থাকে তাই, কোন বাঙালির পক্ষে ভারতের প্রধানমন্ত্রী হতে দেবে না, কোন তামিলকেও জ্যোতি হতে বসু হতে দেবে না, পারতেন। হতে দেবে না। এটা এটা স্ট্রাকচারাল কাঠামোগত বিষয়, এটা হতে জ্যোতি দেবে বসু হতে না। পারতেন আমার একবার মনে আছে 96 সালে। মোদি, হ্যাঁ, হ্যাঁ, জ্যোতি বসু জ্যোতি বসু, 96-তে জ্যোতি বসু। পারতেন, হতে পারতেন হ্যাঁ। 96 সালে। এটা এটা ইউনাইটেড সম্ভব ফ্রন্ট না, এটা 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 হাজারটা কিছুতেই সম্ভব না, পাতি কথা। না, কিন্তু এই ওকে, হিন্দি ভাষী স্টেট গুলো কিন্তু জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হওয়াতে মানে কনসেন্টই দিয়েছিল। জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্ব তো আটকে CPM পলিট ব্যুরোর জন্য, কোন কিন্তু লালু টাইপের প্রসাদটা সরকার কিন্তু চেয়েছিল। যেখানে যেখানে হিন্দি বলয়
মেজর অংশ যখন সরকার গঠনের অংশীদার নয়, কংগ্রেস সেটা তো তাতে নেই, সম্ভবই না। বিজেপি তাতে নেই, এরকম সেটা একখানা সম্ভবই না, ফরমেশন। না সেটা সম্ভব না, না মানে ইন্ডিয়ার নাম্বারসে তো সেটা পসিবলই না, মানে এরকম একটা শুধু ফরমেশনই নাম্বারসের পসিবল না। প্রশ্ন নয়, but এই নাম্বারটা তো ধরো একখানা তখন ওই ফোর্স গুলো হয়েছিল, কংগ্রেস নেই, বিজেপি নেই, এবার হিন্দি বলা হয়, তাহলে কারা নেই ভাবো? তাদের সেই যে অবশিষ্ট হিন্দি বলের কিছু ফোর্স, তাদেরকে অহিন্দিরা জুটিয়ে একখানা যে সরকার বানাচ্ছে, সেটা হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট। কারা নেতা সেখানকার বড় বড়? এন টি রামারাও, পরের দিকে চন্দ্রবাবু নাইডু, হেগড়ে, এইচ ডি দেবগৌড়ার নাম কেন আসছে? তুই বুঝতে পারছো? কারণ এরা হচ্ছে তখন মেজর কম্পোনেন্ট। করুণানিধি, এটা তো সাধারণ অবস্থার কোনো কথা নয়, এখন তো ডিলিমিটেশন করে তো ধ্বংস করে দেবে এটা, মানে ডিলিমিটেশন পারবে না, ডিলিমিটেশন করলে অন্য কিছু ধ্বংস হবে, যাই হোক সে দেখা যাবে। কিন্তু যাই হোক, এবার কথাটা হচ্ছে যে, যেটা প্রশ্নটা করলে, যেটা তাহলে কি আমাদের এখানে ছিল না? আমরা কি ভারতের সঙ্গে বিরোধমূলক কোনো সম্পর্ক ছিল? একদম না, বরং উল্টো। বাঙালি কায়া, ভারতীয়ত্ব তার ছায়া, মানে অবিচ্ছেদ্য। এই অবিচ্ছেদ্য হতে হতে যেটা হয়েছে, ওই আমাদের ওই একই জাতীয় রাষ্ট্রীয় গুলিয়ে ফেলি। রাষ্ট্রীয় আমরা বলতে কিছু বুঝি না, এটা আগের বার আমি আলোচনা করেছিলাম। নেতাজি আন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দর দমদমে লেখা, বাংলায় লেখা আন্তর্জাতিক। জাতীয় গ্রন্থাগার বাংলায় লেখা, ওরা লেখা রাষ্ট্রীয় পুস্তকালয়। আমরা বলি জাতীয় কংগ্রেস, ওরা বলে রাষ্ট্রীয় কংগ্রেস। আরে তোর জাতীয় তোর জাতির তাহলে কি হল? ওটা তো রাষ্ট্রের, ক্লিয়ারলি এটা হিন্দুস্তানিরা ঠিকই লিখছে। আমরা নিজেদের জাতিটা ওই আইএফএ আসলে বিএফএ, বিএফএ আসলে আইএফএ, বঙ্গমাতাই ভারত মাতা, ভারত মাতাই বঙ্গমাতা। তুমি বুঝতে পারছো তো? এটা আসলে এই সব জায়গায় এই জিনিসটার প্রতিফলন কেন আমরা দেখছি ওই সময়টায়, আর ওইটাই কারণ। এবং তার পরবর্তীকালে আমি যেটা বলবো, যে 1912টা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং সেটা অনেকে জানে না, যে বাংলা, যে দেখো, বাংলা, যখন আমরা বাঙালিরা বাংলা যাকে বলি, আর একটা বিদেশি শাসক বাংলা বলতে কি বোঝায়, এটা বড়। যেরকম এই যে হিন্দ, হিন্দুস্তান, এই যে টার্ম গুলো, হিন্দ, আল হিন্দ, যে আরবরা তখন আক্রমণ করছে সিন্ধু নদীর ওপারে, একটা ভেগ কনসেপ্ট। ওপারে মানে কি? মালয়েশিয়া অব্দি। ওপারে মানে কি? সিনজিয়াং অব্দি। ওপারে মানে কি? সাংঘাই অব্দি। প্র্যাকটিক্যাল কথা। কারণ সে তখন, সে যেখানে বেস আছে ওই ওই দিকটা। তেমনি ব্রিটিশদের বেঙ্গল হচ্ছিল এরকম একখানা কনসেপ্ট, এই আমরা নেমেছি এখানে, বড়লোক জোন, লুটতে হবে এখানে, এই যেটা মোটামুটি এই অফিস থেকে যা যা কন্ট্রোল হবে তাই বেঙ্গল। যার ফলে ইস্টার্ন ইউপি অব্দি ছিল বেঙ্গল, সিঙ্গাপুর বেঙ্গল। লোকে জানে না একটা সময় অব্দি এটা, যে বাংলার, যে বাংলায় যে বসে আছে, যে অফিস অফ দি গভর্নর জেনারেল, সে সিঙ্গাপুর দেখতো। ঠিক আছে? তো অবশ্যই এই বাংলাটা আর্টিফিশিয়াল, এটা বাঙালির বাংলা বলতে আমরা যা বুঝি, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, এটা সেই বঙ্গভূমি নয়। এবং এই যে বললাম যে 19শ শতাব্দীতে এই যে স্যার সায়েদ আহমেদ খাঁ ইত্যাদি থেকে শুরু করে, এই যে বাঙালি বিদ্বেষী যারা উর্দু এলিটস এবং হিন্দুস্তানি এলিটস, তুমি শুধু স্যার সায়েদ আহমেদ খাঁর কিছু লেকচার্স আছে অনলাইন পড়বে, সেখানে বলছে তোমরা হচ্ছে রাজপুত, তোমরা হচ্ছে বীর কুঁয়ার, তোমরা হচ্ছে বীর আশরাফ, তোমরা হচ্ছে বীর এই, এই সব বাঙালি, ঘোষ, বোস, মুখার্জি, তোমরা এদের এই 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 যে মানে একটা ভীতু জাতি, যাদের যুদ্ধের আওয়াজ হলো ঘিস ঘিস ঘিস, খস খস খস। মানে বুঝতে পারছো তো? ওই যে লিখছে, যে তারা পেন লিখছে। ব্যুরোক্রেসিতে থাকছে, এইটাকে প্রচন্ড ভাবে ঘেনার চোখে করছে, এবং তারা স্ত্রৈন এই কথাগুলো বলছে। এবং সেখানে আবার বলছে যে অডিয়েন্সে তারা বলছে হা হা, লাফটার। ঠিক আছে? মানে অডিয়েন্স কিন্তু প্রথমবার শুনে হাসছে না, এই জোকটার কনসেপ্ট জনমনে থাকলেই তবে কিন্তু হাসিটা পায়। তার মানে এটা, এটা মানে ইতিমধ্যে রয়েছে এরকম একখানা ধারণা। তো এটারই পরপরে কিন্তু সেই সময় থেকে হিন্দুস্তানি যে কাগজগুলো, বিহার বলতে আজকে যে জোনটা বোঝানো হয়, সেইখানে এবার কোয়ালেসটা করছে, মানে বিহার গঠনের প্রাথমিক ধাপ হচ্ছে ওই হিন্দি উর্দু কন্ট্রোভার্সিটা। কারণ তারাও তো ভোজপুরি, অঙ্গিকা, বজ্জিকা, মগহি, মৈথিলি এটা ছিল। এবং মৈথিলি অঞ্চলে যেটা বললাম, একটা বেঙ্গলি ফাইল একটা অংশ ছিল,
আর একটা বড় অংশ ছিল যেটা যেটা ভাবছে কি করবে, তারা হিন্দির দিকে পুশ করলো। তখন ওই বিহার মুভমেন্ট বলে একটা ব্যাপার চালু। সেখানে বিহার মুভমেন্টের খুব ওপেন ঘোষণা, যদি একটি সাপ দেখো এবং একটি বাঙালি দেখো, তাহলে বাঙালি হলে ছেড়ো না, একদম এইসব টাইপের, ঠিক আছে। ভয়ঙ্কর, মানে যে কি ভয়ঙ্কর একটা জাতিবিদ্বেষ, রেসিস্ট যেই বিহার আন্দোলনটা, এটা দেখতে হবে। আমি বিহার আলাদা হয়ে গেলে খুব খুশি হয়েছি, 14 পুরুষের ভাগ, ঠিক আছে। কিন্তু তার পেছনে যে অ্যাটিটিউড গুলো, সেটা খুব গুরুত্বপূর্ণ। আবার সঙ্গে আরো দুটো ট্র্যাজিক জায়গা, 60-এর না 70-এর দশক অব্দি ওই যে চলে গেছে এই দেখো। কিন্তু আমি মনে করেছি যেন আছে, কলকাতা পুলিশে একটা বিহার কোটা ছিল 70s অব্দি। বিহার 1912 সালে আলাদা হয়ে গেছে বাংলা থেকে। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেটার হেডে হিন্দি, উর্দু এই ভাষাগুলো, এগুলো কিসের লেগাসি? এগুলো বেঙ্গল প্রেসিডেন্সির লেগাসি। কিন্তু 1912-তে ভাই আলাদা হয়ে গেছে। কিন্তু তারা কি, তারা বলেছিল তাহলে বিহারে বাঙালিরা সব বিহেভ করবে, তাই জন্য বিহার ফর বিহারিজ। ভেরি ইন্টারেস্টিং। কে বলেছে? রাজেন্দ্র প্রসাদ। সে পরে ভারতের রাষ্ট্রপতি হয়, এই লোকটি। প্রচন্ড বাঙালি বিদ্বেষী। এবং প্রেসিডেন্সি কলেজে, মানে ইউনিভার্সিটিতে আমি দেখে এলাম, মানে ইলাস্ট্রিয়াস অ্যালামনি হিসেবে পশ্চিমবঙ্গের একটি রাজ্য বিশ্ববিদ্যালয় এরম একটি বাঙালি বিদ্বেষী নাম বড় করে লেখা আছে। এবং হিন্দু হোস্টেল যেটা, সেখানে তার একটা প্লাকও রয়েছে তার সামনে, মানে খুব ট্র্যাজিক। একই সঙ্গে আমি বলবো, এই বছর, গত বছর বিহার দিবসে এক বিহারি সব পে ভারী, জয় বিহার জয় বিহার, এই বলে বাগডোগরায় 5,000 হিংস্র, মানে এরকম লোকের মিছিল হয়েছে। আমরা সেইখানে মানে বাস করছি। কিন্তু আমি যে কথাটা, মানে যে আমরা কোথায় হারিয়ে গেলাম তাহলে, যখন যখন আমি আশা করি সৌমিকের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি কিছুটা। এই যে 47-এর পরে, প্রথম কথা তোমার ধরো শরৎ বোস আউট হয়ে যাচ্ছে কারণ উনি তাড়াতাড়ি মারা যাচ্ছেন, যদিও অনেকে ভুলে যান এগুলো যে সব করে। জানো তো, আমি কিছু পয়েন্টার্স যেগুলো দিচ্ছি, এর সবকিছু আমিও জানি না। কারণ এগুলো হচ্ছে একদম অলিখিত একটা অদ্ভুত উপেক্ষিত লাইন লাইন, কিন্তু এগুলো ধরে আমরা বুঝতে পারি ভাই এর মধ্যে অন্য পুরো সমান্তরাল গল্প রয়েছে। বললেন এগুলো কি করছিল তখন 65-তে? আমি সেটারই একটা লম্বা উত্তর দিচ্ছি। তুমি জানো, কংগ্রেস 47-এর পরে তার সুপার পপুলার হওয়ার কথা, ফার্স্ট বাই ইলেকশন কলকাতায় শরৎচন্দ্র বসু ক্লিয়ারলি অ্যান্টি দিল্লি প্ল্যানকে, অ্যান্টি কংগ্রেস প্ল্যানকে, কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়েছিল। নেহেরু প্রচার করতে এসেছিল তার জন্য, অথচ হারিয়ে দিয়েছিল। হি ডাইড টু সুন। তারপরে আমরা দেখি, তারপরেই বিহার বাংলা সংযুক্তিকরণের ইস্যু। কারণ এই যখন যে বিহার 1912-তে যে ভাগ হয়ে গেল, তখন শুরু হয়ে গেল বিশ্বের দীর্ঘতম ভাষা আন্দোলন। 1912 থেকেই এই যে এলাকাগুলো, যেটা হচ্ছে মানভূম, ইস্ট সিংভূম, যে চান্ডিল, সাহেবগঞ্জ, ধানবাদ, ঠিক আছে, সরাইকেলা থেকে শুরু করে বিভিন্ন পাকুড়, বা একদম বাংলার ডিস্ট্রিক্ট বাঙালি সুপার মেজরিটি সংলগ্ন, মানে এটা কোনো ইমিগ্রেন্ট বাঙালি নয়, এগুলো কেটে ওদিকে দিয়ে দেওয়া হলো। এবং এইটা রিজলিউশন তাহলে কিভাবে হবে? যখন ওই পট্টি শ্রীরামলু যখন উনি অনশন করে যখন ম্যাড্রাস প্রেসিডেন্সি ভেঙে অন্ধ্রপ্রদেশ বার করছেন তেলেগুদের জন্য, তখন একটা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন তৈরি হচ্ছে, এসআরসি, রাজ্য পুনর্গঠন কমিশন। তখন অনেক ডেপুটেশন জমা পড়ছে, অবশ্যই এইসব জায়গায় তখন বিরাট আন্দোলন শুরু হয়ে গেছে মানভূমে, পুরুলিয়ায়। শুন বিহারি ভাই, তোরা কি লড়তে পারবি ডাং দেখাই, মানে ঠিক আছে, তোরা ভয় দেখিয়ে ধরে রাখতে পারবি না, ঠিক আছে। মায়ের ভাষায় ভজহরি মাহাতোর বিখ্যাত কবিতা। সেই সময় ঝুমুর গানে তখন অ্যান্টি হিন্দি, অ্যান্টি বিহার তখন ইয়ে হচ্ছে। তার কারণ তার আগে কি অত্যাচার করেছে 47-এর পর থেকে ওই পুরো মানভূম অঞ্চলে বাঙালিরাই, ঠিক আছে, যেটা তখন বিহার প্রদেশ কংগ্রেসের আন্ডারে, কারণ বিহারের মধ্যে ঢুকে গেছে 12 সালে। তখন স্বাধীনতা সংগ্রামী সব গান্ধীবাদী, হায় রে লোকগুলো, সব এরা ছিল। পিটিয়ে পিটিয়ে বাঙালি সব 7 পরে এরা বাঙালি হয়ে গেছে এবং ভয়ঙ্কর এদের রূপ একদম প্রকাশ পেয়ে গেছে। এবং সেই আন্দোলনটা হয়। এবার এর সলিউশন কিভাবে করে নেহেরু, জাস্ট লাইক আরএসএস, এরা কখনো কিন্তু ভাষাভিত্তিক রাজ্যে বিশ্বাসী নয়।
তফাৎটা কি? নেহেরুর কনসেপ্ট হচ্ছে বড় বড় মেগা জোন বানাও, যার মধ্যে তুমি বিভিন্ন ভাষাকে সাবজিউম করে দেবে। আর আরএসএস এর কনসেপ্ট হচ্ছে টুকরো 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 করে ফেল, যাতে খণ্ডিত হয়ে যায় পুরো বিষয়টা। নেহেরুর যেরকম কনসেপ্ট ছিল যে কি করে এই মানভূম, ইস্ট সিংভূম এগুলো বাংলা না বিহার, মানে বিহার থেকে বাংলায় যাবে কি যাবে না, এটার সলিউশন কিভাবে করা যায়, পূর্ব প্রদেশ বলে একটি বানাও, বিহার বাংলা জুড়ে দিই। এবং তার বিরুদ্ধে বাংলার বিধানসভায়, তখন তো সিপিআই হচ্ছে মেন অপোজিশন, জ্যোতিবাবু উনি হচ্ছেন লিডার অফ অপোজিশন, তখন ভাষণ রাখছেন। তুমি পারলে এগুলো মাইন জানো তো, পারলে পড়ো বিধানসভায় তখন জ্যোতিবাবুর স্পিচ গুলো, মনে হবে বাংলা পক্ষর কেউ ভাষণ দিচ্ছে, মনে হবে বাংলা পক্ষর কেউ ভাষণ দিচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাও ঘটছে, সব সমান্তরাল। তখন তারা ওইখান থেকে হেঁটে আসছে, পুরুলিয়া থেকে তারা হেঁটে আসছে, পাকবীররা গ্রাম থেকে তারা হেঁটে শুরু করছে, আসছে কলকাতায়। কলকাতায় যেই ঢুকছে বিধান রায়ের পুলিশ তাদের গ্রেপ্তার করে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এবং বিধান রায় এবং শ্রীকৃষ্ণ সিনহা, বিহারের মুখ্যমন্ত্রী, তারা কিন্তু এগ্রিড দুজনেই, হ্যাঁ ওকে, কারণ এটা তো হচ্ছে ওই ডবল ইঞ্জিন না। আর বিহারের তো সুবিধেই, কারণ বাংলা অর্থনৈতিকভাবে উন্নত অংশ। এই অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে। এরপরে আমরা একটা মিসিং লিঙ্ক খুঁজছিলাম, এটা তো 1956 সালে 1 নভেম্বর পুরুলিয়া পাওয়া গেল, কিছু কিছু অংশ পাওয়া গেল না। ঠিক আছে, কারণ ওখানে টাটা লবি করেছিল যে তার মাইন্স এবং তাদের জামশেদপুর স্টিল প্ল্যান্ট একই অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে থাকতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইট। বুঝতে পারছো আমাদের মাটি আমরা হারিয়েছি কিভাবে, এবং যদি বিধান রায় বসে থাকে সে কি ফাইট করবে, সে নিজেই বিহার বাংলা সংযুক্ত করছে। কিন্তু সেই সময় একটা জোকস ছিল, এই সময়কার জোকস গুলো যেন হারিয়ে গেছে। আমি এখানে বলছি খুব সচেতন ভাবে, যাতে কিনা কোনো একটা ডিজিটাইজ ফর্মে জোকসটা বেঁচে থাকে। সেই সময় আলোচনা হচ্ছে, মানে জোকস চলছে, কারণ তখন বিহার বাংলা সংযুক্তিকরণ নিয়ে। আচ্ছা, বিহার বাংলা জুড়ে গেলে, আহ বিহার এবং বঙ্গ জুড়ে গেলে এটার নাম কি হবে, দুজন বাঙালি নিজেদের মধ্যে আলোচনা করছে। তো একজন বলে নাম হবে তাহলে বিহঙ্গ। ঠিক আছে, তো আরেকজন বলছে একসময় তো উড়িষ্যাও বাংলার মধ্যে ছিল, তাহলে ওটা যদি জুড়ে দেওয়া যায় নাম হবে উড়ে বিহঙ্গ, মানে পাখি উড়ছে আর কি। ঠিক আছে, মানে এই জোকস গুলো কিন্তু আসলে আমাদের বঙ্গজীবনের, বঙ্গ রাজনীতির অংশ, যে যেগুলোর আসলে কোনো সমান্তরাল কোনো ঠাঁই নেই। তাই এই প্রশ্নটা, যে কারণে যে মানে হিন্দি সিনেমা চালালে, আজকে বাংলা সিনেমাকে বাদ দিয়ে দিয়ে পাঠান সিনেমা চালানো হয়েছে, বাংলা পক্ষ একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা সিনেমাকে আউট করে দিতে হবে, শাহরুখ খান এই শর্তে হিন্দি সিনেমা আমাদের এখানে চাপিয়ে দেয়। সেই পশ্চিম বাংলার মাটিতে কিন্তু 65 সালে বাংলা হিন্দি সিনেমা চালাতে কিছু কিছু সময় ভয় পেয়েছিল সিনেমা হল মালিকরা। এরপরেই ধরো, এটা 56-58 কথা আমরা বলছি, এরপরেই আমরা কাকে পাচ্ছি জানো তো, আহ আরেকজন ক্যারেক্টার, তুমি দেখবে এই ক্যারেক্টারের সম্বন্ধে আমি বেট ফেলে তোমায় বলছি, বেট ফেলে। এটা কিন্তু আমি তোমাকে বোকা প্রমাণ করার জন্য বলছি না, কারণ আমিও ততটাই বোকা। তুমি, আমি তোমাকে একখানা বাংলার একজন মুখ্যমন্ত্রীর নাম করতে পারি যার সম্বন্ধে তুমি 3টে লাইন লিখতে পারবে না। অজয় মুখোপাধ্যায়। অজয় মুখার্জি, বাংলা কংগ্রেস আর এক তমোলিপ্ত লাইন জাতীয় বলো। সরকার। তমোলিপ্ত জাতীয় সরকার, ওটা তো আগের, মাতঙ্গিনী হাজ, ওটা আগের, সতীশ সামন্তের পর মাতঙ্গিনী একজন। তুমি আগে চলে মাতঙ্গিনী যাচ্ছ, হাজরা। মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে 3 লাইন বলো। বেশি কিছু জিরো। অবভিয়াসলি, হ্যাঁ। খুব একটা আমি জানি না। এবার বুঝলাম কেন জিরো। আস্তে আস্তে আমরা পড়তে শুরু করছি, এখন আমরা একটা বাংলা কংগ্রেস সম্বন্ধে বাংলা পক্ষ থেকে একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার। ভাই, তৃণমূল তো এখন ক্ষমতায় আছে, বাংলা ভিত্তিক একখানি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী হয়েছিল আগে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নন, অজয় মুখোপাধ্যায় প্রথম, তাই না? বাস্তবত বাংলা হুম। ভিত্তিক একখানা দল উনিশশো কম সময়ের পঁয়ষট্টি জন্য সালে তাও। দেখো টাইমিং গুলো, মানে আমার কেরাম যেন মনে হয় যে আমরা সেই সময় আসলে আমাদের এই যে আনন্দবাজার ই ক্লাস, এরা আমাদের লেট ডাউন করেছে। 1965 সালে, 65 সালে, নোট দ্য টাইম, এই যে সময় বন্ধ করে দিচ্ছে, অজয় মুখোপাধ্যায় কংগ্রেস থেকে ইস্তফা দিচ্ছেন। একটা ইমিডিয়েট, আরেকটা ইমিডিয়েট কারণ আছে, যেটা তোমার ক্ষমতার দিক ভিত্তিক কারণ মনে হতে পারে, হুম। যে তাকে প্রদেশ কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হলো শুন। সভাপতির পদ থেকে, তখন উনি ইস্তফা দিয়ে দিচ্ছে। পরে এটা মনে করতে যে পার্টি টাসল,
কিন্তু এর জন্য লোক আলাদা পার্টি বানিয়ে ফেলেন, ব্যাপারটা এত সহজ নয়। সে আসছে কোথা থেকে? তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে। যে জাতীয় সরকারের সিল কি লেখা থাকতো? মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার, বঙ্গদেশ। সে এই কনসেপচুয়াল পৃথিবী থেকে আসছে, ঠিক হুম। আছে? সে বাংলা কংগ্রেসের ম্যানিফেস্টো কি? কলকাতা ভিত্তিক যে কায়েমি পুঁজি তার উৎখাত। মানে মেরোদের হাতে মানে মারোয়াড়িদের হাতে, মারোয়াড়ির থেকে পুঁজি পুনর্দখল করবে কে? বাঙালি জোরদার শ্রেণী, অর্থাৎ বাংলার যে রুরাল সারপ্লাস, অর্থাৎ যে কৃষিজ গ্রামীণ উদ্বৃত্ত, সেইটাকে জমিয়ে। কারণ দেখো, ডেভিড ভার্সেস গোলিয়াত যুদ্ধ করলে কিন্তু হবে না। তোমাকে একটু হাফ গোলাইয়াত হতে হবে, তবে বাস্তবতা তুমি গোলায়াতের সঙ্গে যুদ্ধ করতে পারো। তো এই হাফ গোলায়াত হবার জন্য পুঁজির যে কেন্দ্রীকরণ যেটা দরকার, সেটা বাংলায় কে করতে পারে? জোরদার। সে ওই পুনর্দখলের লড়াইটা, যে ক্যালকাটা ক্যাপিটাল, এইটা করতে পারে। এক, আমি এই বইটা, এক সেকেন্ড, এই বইটা পড়ছি এখন। এটা যে করুণানিধি বইটার নাম, এটা করুণানিধির একখানা জি। পলিটিক্যাল বায়োগ্রাফি। দ্য হিন্দুর ইনি রিডার্স এডিটর ছিলেন এএস পানির সেলভাম। উনি ডিটেল ওখানে লিখছেন যে 65 সালে অ্যান্টি হিন্দি মুভমেন্টের পর 67 সালে যখন ডিএমকে ক্ষমতায় আসছে, ঠিক আছে, তখন তারা রাজা মান্নার কমিটি বলে একটা কমিটি বানাচ্ছে সেন্টার স্টেট রিলেশনশিপ নিয়ে, যেখানে স্টেট অটোনমিক গুলো কিরকম ভাবে হবে এটা পুনর্বিন্যাস দরকার। কারণ তারা ওই দ্রাবিড় নাড়ু কনসেপ্টটা ছেড়ে দিয়েছে তখন। কারণ ভারতীয় আইনটা, রেসপেক্টেশন অফ পিপলস অর্ডারটাকে বদলে দেওয়া হয়েছে 62-তে, একদম ডিএমকে কে কেন্দ্র করে, যাতে ওরা ভোটে না লড়ে। ওরা ওটাকে ঠিক আছে বয়ে গেল, দরকার নেই আমার, ওটা করে ভোটে লড়তে শুরু করে দিয়েছে, করে জিতে গেছে 67-এ। আন্নাদুরাই সিএম হয়েছে। তারপর আন্নাদুরাই খুব তাড়াতাড়ি ক্যান্সারে মারা যাচ্ছেন। তারপরে করুণানিধি হচ্ছেন, তখন রাজামান্নার কমিটি হচ্ছে। এবং তারপরে যে চারজনকে জোগাড় করতে পারছে যে স্টেট অটোনমি নিয়ে আমরা সিরিয়াস ফাইট দেব, অজয় মুখোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল। আবার এই অজয় মুখোপাধ্যায়, যিনি আহ এই জিনিসটা করছেন, এই যে এইসব জিনিস করছেন এবং বলছেন যে জোরদারের দ্বারা এই কলকাতা ভিত্তিক পুঁজি পুনর্দখল হবে। তারপরেই আসছে কি? নকশালবাড়ি। সেখানে কে কে হিট খাচ্ছে? বাঙালি জোরদার। কি আনটাচড? কলকাতার মারোয়ারি। আমি নকশালবাড়ি আন্দোলনকে একখানা অজয় মুখোপাধ্যায় বিরোধী একখানা কোনো ষড়যন্ত্র আমি বলছি না। যেরকম আমি হামাসকে একখানা ইসরায়েলের মোসাদের ক্রিয়েশন বলবো না, কিন্তু হামাস যে ফুলে ফেপে উঠবে তার পেছনে তো মোসাদের নানা রকম হাওয়া থাকে। যে হঠাৎ একখানা বেনিফ্যাক্টর চলে এলো, দেবো ভাই 5 কোটি টাকা, কেন আর্মস? এই লোকটা যে মোসাদের, এর সঙ্গে হামাস নিজে থেকেই যেরকম যারা জঙ্গি তারা যা যারা করছে, কিন্তু এই যে ইনপুটটা তেমনি, হু নোজ। না, এখানে যেরকম বলা হয় একটা না যে কথা সিঙ্গুরে, বলার আছে, বলা একটা হয় যেরকম সিঙ্গুরে যে টাটা হয়তো মহিন্দ্রা ফহিন্দ্রা এরা ফান্ড করেছে, তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা কি নিজের নয়? হ্যাঁ, নিজেরই। কিন্তু এই পারিপার্শ্বিকতাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নকশালবাড়ির ক্ষেত্রেও ওই লোকটাই হিট হতে হলো, ওর না, সময়ই একটা হতে ছোট্ট হলো, কথা যে বলার কিনা আছে, যোদ্ধারদের অধিকারের কথা বলছে। খুব ছোট্ট কথা বলার আছে, যে তুমি যে বললে যে কলকাতার মারোয়াড়ি শ্রেণী হিট খায়নি, সেটা কি সত্যি? কেননা কলকাতা থেকেও তো বিড়লার মতো বেশ কিছু পুঁজিপতি কলকাতা ছেড়ে দিয়ে মুম্বাই চলে গেছিল নকশালবাড়ির জন্যই বা নকশাল মুভমেন্টের জন্য। ট্রেড ইউনিয়নিজমের জন্য বলেছে তারা। এবং সেখানে সুবোধ বন্দ্যোপাধ্যায়ের ঘেরাও যে কর্মসূচি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। বিড়লা কর্পের কেসটা খুব ইন্টারেস্টিং, কারণ সেখানে বসন্ত বিড়লা, মোস্ট লাইকলি জিডি বিড়লার ছেলে, তাকে ওই ইয়েতে জিপিওর সামনে হ্যাঁ, তাকে আহ, স্ট্রিপ করে তারপর তার হেনস্থা করা একদম হতো, জামা তারপর কাপড় ছাড়িয়ে জাঙ্গিয়া অবস্থা করে দেওয়া হয়। এবং তখন সে খুব তাড়াতাড়ি, এটা ফ্রাইড, এটা কিন্তু নকশালরা নয়, এটা হচ্ছে লেফটিস্ট কম্পোনেন্ট অফ যুক্তফ্রন্ট সরকার। তার মানেটা কি? তার মানে
অজয় মুখার্জি যখন মুখ্যমন্ত্রী তখন কলকাতা ভিত্তিক মারওয়ারি হিট খেতে শুরু করেছে আন্ডার স্টেট প্যাট্রোনেজ, নট ফ্রম নকশালবাড়ি। নকশালবাড়ি কাদেরকে টার্গেট করেছে? জোরদার যারা ছিল অজয় মুখার্জির বা বাংলা কংগ্রেসের কনসেপ্টে এই কলকাতা ভিত্তিক মারওয়ারি পুঁজির রিপ্লেসমেন্ট ক্লাস, ঠিক আছে, সেদিকে হিট হচ্ছে। আর তাছাড়া আমার মনে হয় যে এটাকে যতটা ল্যামেন্টেশন হিসেবে আমরা এই বসন্ত বিড়লার স্ট্রিপিংটাকে দেখি, 60 লাখ বাঙালিকে না খাইয়ে এবং মজুতদারি করে খুন করিয়েছিল বিড়লারা। 60 লাখ, 60 কোটি বার স্ট্রিপ করলেও এই পাপ ধুল হবে না ওদের, ওদেরকে 60 কোটি বার স্ট্রিপ করলেও এটা আমার মতামত। 60 কোটি বার স্ট্রিপ করলেও না, এই এই পাপের ষাট কোনো লাখ ক্ষমা নেই। ফিগারটা কোথা থেকে পাচ্ছ? 60 লাখ বাঙালিকে এটা? 60 লাখ ফিগারটা হচ্ছে একটা অবশ্যই রেঞ্জ, ঠিক আছে। এর 3-4টে রকম সোর্স আছে রেঞ্জ যারা দেয়। একটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালনবিশ, উনি হচ্ছেন সেই সময়কার হাউস হোল্ড ধরে ধরে একটি সার্ভে করেন। আরেকটা হচ্ছে অমর্ত্য সেনের একটা ফিগার, ঠিক আছে। দুজনেই রেঞ্জের কথা বলে, অবশ্যই আমি আপার লিমিটটা বলছি। জনম মুখোপাধ্যায়ের বইতে এটা হ্যাঁ, 30 থেকে 50 লাখ বলা। কিন্তু কিন্তু জনম এই মুখার্জির যে রেফারেন্সটা দিলে, জনম মুখার্জি কিন্তু এই ফ্যামিনের জন্য শুধু বিড়লা না, কলকাতার বাঙালি বিজনেসম্যানদেরও কিন্তু একইভাবে দায়ী করেছিলেন। ইকুয়ালি দায়ী বাঙালি করেছেন। বিজনেসম্যানদের দায়ী করেননি, উনি যেটা করেছেন সেটা হচ্ছে, দেখো ক্যাপিটাল যার, জুট ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট, এরা কারা? কলকাতার বাঙালি বিজনেসম্যানদের দায়ী করেননি উনি, মূলত কলকাতার বাঙালি মধ্যবিত্তকে যে তাকিয়ে তাকিয়ে দেখলে নিজেকে বাঁচালে, এই দায়টা উনি করেছেন। কলকাতার বাঙালি বিজনেস বাই ওয়ার টাইম কারা? কিছু নেই। তখন তো একজন তো ছিলেন, আমি নামটা ভুলে যাচ্ছি, যিনি ভাইসরয়ের নলিনী কাউন্সিলর, রঞ্জন সরকার, নলিনী রঞ্জন সরকার, হুম। তাকে কিন্তু ডিরেক্টলি দায়ী করে। এক্স্যাক্টলি। নলিনী রঞ্জন সরকার হচ্ছে সেই ব্যক্তি যে একদম গান্ধীর কন্ট্রোলে, যে কিনা 1937 ভেরি প্রো বিড়লা, সেই বাঙালি যে এলআইসি তৈরি করেছিল এবং অরিজিনালি নাম দিয়েছিল হিন্দুস্তান মিউচুয়াল, আইডিওলজিটা বুঝতে হবে তার, ঠিক আছে। নলিনী রঞ্জন সরকার হচ্ছে সেই ব্যক্তি, গান্ধী যার মাধ্যমে 1937 সালে ফজলুলের কৃষক প্রজা পার্টি এবং শরৎ বোসের যে কংগ্রেস পার্টি, বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি, তাদের অ্যালায়েন্স হয়ে সরকার বানানো, এটাকে ভেস্তে দিয়েছিল। সো মানে এই ক্যারেক্টার গুলো কিন্তু র্যান্ডম ক্যারেক্টার নয়। এই নলিনী রঞ্জন সরকার মানে এর হাতও ইয়ে করা, কিন্তু এরা স্মল ফ্রাই। নোপানি, বিড়লা থেকে শুরু করে এই ডালমিয়া, বড় গেম যে জুট ইন্টারেস্ট গুলো এরা যেভাবে ইয়ে করছে, ফাটকা যেভাবে করছে, এসব এসব নলিনী ফলিনী, নলিনীর দালালি করেছে কিছু কিছু, একদম। এই শুভেন্দু অধিকারী এখন যেরকম করে বেলায়, কিন্তু শুভেন্দু অধিকারী কি ফুল গেমের কেউ? একই রকম, এটা কি ফুল গেমের তো কেউ না, এরা হচ্ছে ওই ফাইনাল। এবার আমি কথা যেটা, এই যে কথাটা বলছি, 60-এর দশকের পরে কি আমরা একটা ফাঁকা পাই? হ্যাঁ, আমরা কিরকম ফাঁকা পাই? এই সময় উদয় হয় আমরা বাঙালি। কিন্তু যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে এই যে লড়াইটার শক্তি কিন্তু ক্রমে কমে আসছে। তুমি লক্ষ্য করছো জিনিসটা? আমরা বাঙালি, এবং আমরা বাঙালির একটা সময় কিন্তু ওই আর কি, ওই তুমি আমার মনে পড়ে একটা বাংলা সিনেমা, ঠিক আছে, এটা সিনেমাটা আমার মনে পড়ে না কোন সিনেমাটা, কিন্তু রিল ঠিলে ক্লিপ টিপ থাকে, ওই দেয়াল লিখন করা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, কিন্তু বাঙালি জাগো, ঠিক আছে। তারপরে আহ তুমি যদি, এটা যখন মূলধারার রাজনীতিতে আর থাকে না, তখন সাহিত্যিকদের লেখায় কিছু কিছু, শীর্ষেন্দুর লেখায় বারবার পাবে। টাইম ফেস্টার কথা আমি বলছি। এবং এক অর্থে বলতে পারো আমরা বাঙালি যখন ডাউন হতে হতে ধরো ওই 80-90 দশকের প্রথম জায়গায় গিয়ে প্রায় আহ, অনেকটাই গুটিয়ে এসছে, তারপরে বাঙালি জাতীয়তাবাদের এই ধারাটা হচ্ছে আসলে বাংলা পক্ষ পুনরুত্থিত ধারা। ফলে আমরা কিন্তু মানে উই স্ট্যান্ড অন দ্য শোল্ডার অফ জায়েন্টস, আমরা একখানা লম্বা পরস্পরার কিন্তু মানে মানে ইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। একটা গান আছে না, ঠিক আছে, যারা যারা আজকে এই যে গানটার লাইনগুলো ভুলে যাচ্ছি, এই কথাটি মনে রেখো, এই গানটায় রয়েছে, ঠিক আছে, যারা আজকে হাঁটছো, যে যখন কিছু কোনো ছিল না আমি তখন কিন্তু আমরা তখন হেঁটেছিলাম, তাই না?
না, আবার একটা এখানে গানও আছে, দুটো আমি দুটো রিসেন্টলি একটা দেখলাম, বাংলা পক্ষ একজন সহযোদ্ধা একটা খুব ডকুমেন্টারি, ছোট একটা ওই ভিডিও বানিয়েছে। এই গানটা আমার খুব অর্থপূর্ণ মনে হলো, এবং অর্থপূর্ণ মনে হলো অন্য অর্থে। এটা যদুর মনে হয় হেমাঙ্গ বিশ্বাসেরই গান, কিংবা সলিল চৌধুরী, আমার মনে পড়ছে না। এ আলোর পথযাত্রী, এখানে রাত্রি, এখানে থেমো না। গানটা শুনেছো তো? খুব বিখ্যাত গান, হ্যাঁ, কলকাতা শুনছি। কোয়ারের, এবং একটা আহ, গণসঙ্গীত যেটাকে বলা হতো, আইপিটি এর গান। এই গানগুলোর তো আসলে এটাকে প্রজেক্ট করে, যেটা বাংলা পক্ষর একখানা মিছিলের, লম্বা মিছিলের ওপর এই গানটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছে। কারণ এটা যাদের গান, তারা তো এর উত্তরাধিকার ক্লেম আর করছে না। তাহলে এই এই গানকে তো আস্তাকুর থেকে তুলে নিয়ে আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। এটা তো আমাদের জাতির গান, জাতির সংগ্রামের গান। প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। তোমার কাছে আমি সৃঞ্জয় প্রশ্নটা নিয়ে ফিরবো, যে বাংলা পক্ষর কাছে বাঙালি কারা? বাংলা পক্ষর কাছে বাঙালির সংজ্ঞা অত্যন্ত স্পষ্ট, এবং এটা অর নয়, অ্যান্ড। এবং এর মধ্যে অবশ্যই যারা প্রবাসে রয়েছেন, তারা এই সংজ্ঞার, মানে তাদের জন্য স্পেশাল ক্যাটেগরি, ঠিক আছে? তারা এটার মধ্যে, আমি মানে পশ্চিমবঙ্গের কথা বলছি আমি, যে ঘরে বাংলা ভাষায় কথা বলে, এক, প্লাস নিজেকে বাঙালি বলে, প্লাস যার পরিবারের মেয়েদের সাথে বাঙালি ছেলেদের বিয়ে হয়। এই থার্ড ক্যাটেগরিটা কেন? মানে ইন্টার কারণ ম্যারেজ না এইভাবেই, হলে তা- হ্যাঁ, মানে বিয়ে যদি না হয় তাহলে সে, মানে তাহলে তার মানে বাঙালিত্বটা চলে যাচ্ছে, তার মানে কোথাও একখানা এর উপর ডিপেন্ডেন্ট কেন? পুরুষতন্ত্র যে সমাজে বা যে আবহাওয়ায় হচ্ছে কায়েমি আদর্শ বা হেজিমনিক আইডিওলজি, সে আইডিওলজির অংশীদার সে এবং সকলে, এবং সেইটার মধ্যে থেকে সে তার নিজের বাড়ির মহিলা, নিজের বোন, নিজের পিসি, এরকম কেউ বাঙালির সঙ্গে বিয়ে হলে সেটা আর কোথাও চলে গেল, এটা মনে করে, অর্থাৎ বাঙালিকে আর কেউ মনে করে, অর্থাৎ নিজেকে বাঙালি মনে করে না। অমর্ত্য সেন কি তবে আপ- বাঙালি, বা নন্দলাদেব সেন? একদম বাঙালি। কিন্তু বিয়ে তো ওই বিয়ের ক্যাটেগরিটা তো ফিট করছে না তাহলে। নন্দনাথ দেবসেনের সন্তান কি হবে, এটা কোশ্চেন মার্ক। এটা যতদূর মনে হয় বাঙালি তাকে বলা উচিত না, কিন্তু নন্দনাথ দেবসেন নিজে তো বাঙালি। আমার একটা প্রশ্ন, এই যে এখন আমাদের বেঙ্গলের যে ইকোনমিক সিনারিও, একটা সার্টেন স্ট্র্যাটার বাঙালি চাইলেও কলকাতায় থাকতে পারছে না। সে এই দেশে থাকলে গুড়গাঁও, ব্যাঙ্গালোর, বোম্বেতে তার যেতে হচ্ছে, যেতে বাধ্য হচ্ছে। আর বিদেশে গেলে তো সেটা অন্য ব্যাপার। আর এই শহরে গেলে অবভিয়াসলি ইকোনমিক ইনসেনটিভস যা, তার কাজের সূত্রে হিন্দিটা শিখতে হয়, হিন্দিতে কথা বলতে হয়। কেন, বেশিরভাগ তার কলিগ অবাঙালি হয়, তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলে। সে যদি ইনসিস্ট করে সে শুধু ইংরেজিতে কথা বলবে, তাহলে তুই দ্যাট পশ্চিমবঙ্গের পার্সন ইজ কথা এট বলছো? লস। আমি সেটাই বলছি, তুই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একটা কথা বলছো? সার্টেন স্ট্র্যাটার লোক পশ্চিমবঙ্গ। তো নেই। মানে মানে পশ্চিমবঙ্গে ধরলে তো চলবে না, না কেন, একটা স্ট্র্যাটার লোক নেই আর বাংলায়। সবাই চাকরি করতে বাইরে চলে গেছে। দেখো দেখো, দুটো তিনটে জিনিস বলছি। একটা হচ্ছে, কোনো জাতির লক্ষ্য হতে পারে না আউট মাইগ্রেশন ফেসিলিটেশন, ঠিক আছে? এগ্রিড। আমার এখান থেকে আমার ছেলে মেয়েরা আমার মাটি, আমার এটা ছেড়ে চলে যাবে, বুড়ো বাপ মাকে একা ফেলে। এখন কত ভালোভাবে যেতে পারে, কত আরামে যেতে পারে, গিয়ে কত আরামে থাকতে পারে, এগুলো ফেসিলিটি বানানো কোনো জাতির কাজ হতে পারে না। কোনো জাতির কাজ হতে পারে সে তার নিজের মাটিতে কতটা ভালোভাবে থাকতে পারবে, আগামী প্রজন্মকে তৈরি করতে পারবে, নিজের বাপ মায়ের কাছে থাকতে পারবে, এইটা একখানা জাতির লক্ষ্য হতে পারে। ঠিক যেরকম টুরিস্টদের কথা ভেবে একখানা জাতির আভ্যন্তরীণ নীতি যেরকম ঠিক হয় না, তেমনি মাইগ্রেট আউট যে করছে তার দ্বারাও, মানে তার স্বার্থটা কিরকম হবে সেটা দিয়েও হয় না। প্রথম এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে, আমরা যখন বাঙালির কথা বলছি, কলকাতা শহরের যদি কথাটা বলি, আবার বৃহত্তর অর্থেও বলা যায়। এক হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইকোনমিক ইন্ডিকেটর খারাপ, এক। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে কোনো হিন্দুস্তানি বা মারোয়ারি কেউ চলে যাচ্ছে না, নতুন ঢুকছে।
এরা কিন্তু সকলে কুলিগিরির কাজ করছে তা নয়, একটা বৃহৎ অংশ করছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গে অর্থনৈতিক ভাবে ফুলে ফেপে উঠছে তারা, সো মাচ যে সো মাচ যে তারা এখানে নিজের মতো তাদের ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। তারা যখন নিজেদের মন্দির মসজিদ বানাচ্ছে, তাদের রাজস্থানে যে ঠাকুর, তাকে এখানে খাটু শ্যাম, যদি নাম শুনে না থাকো শুনে নাও, আগামী দিনে পশ্চিমবঙ্গে আরো বেশি শুনতে পাবে হয়তো, যদি বাঙালির পুঁজিবাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইনের ওপর দখল আরো কমতে থাকে, থেকে শুরু করে এমন সব মসজিদ উর্দু যেখানে উর্দু মানে ইমাম রাখা হচ্ছে। এবং এটা রিসেন্টলি এই যোগী আদিত্যনাথ ইউপিতে বাস দিচ্ছে অত্যন্ত এদের, যার ফলে বাংলা এরা মনে করছে খোলা যায়, এখানে হেভি হয়, ও আচ্ছা হয়, সবাই ঠিক চলে আছে, এর এসছে, ফলে এখানে চলে হুবড়ে এসছে। উর্দু ইমিগ্রেশন হচ্ছে, এবং তারা এসে কিন্তু হাওয়া খাচ্ছে না। আমি প্রতিটি সেক্টরের কথা বলে যেতে পারি, যে যে কোনো একটা সেক্টরে প্রথমে থাকে যে কিছু আনস্কিল লেবার লাগবে, সেমি স্কিল লাগবে, ম্যানেজারিয়াল, ক্লেরিক্যাল, অ্যাকাউন্ট এইসব লাগবে, আর মালিক শ্রেণী। আমি মালিক শ্রেণীর ব্যাপারটা বাদ দিলাম, ঠিক আছে, কারণ মালিকানা তো তুমি স্কিল ভিত্তিক মালিকানা তো হয় না, মালিকানা ক্যাপিটাল ভিত্তিক। আমি এই কথাটা পরে ব্যাপারে গেলাম। বাকি সব কটায় দুটো ডেটা দিই, এই ডেটা দিলে পরের আলোচনাটা ইউজফুল হবে। বাঙালি কি খাটে কি খাটে না? বাঙালি কি খাটে না? আমি আহ, এটার একটা প্র্যাকটিক্যাল উত্তর দিচ্ছি, আর একটা ডেটা ভিত্তিক উত্তর দিচ্ছি। প্র্যাকটিক্যাল উত্তরের একটা অংশ হচ্ছে, আচ্ছা আমি যদি বড় বাজারে একটা 60 কিলোর একখানা বোঝা, এটা কি কোনো মুটেগিরি করে এটা ধরো ছোট হাতি তো তুলতে হবে এরকম ভাবে, এটা কোনো বাঙালি করবে? একটা ওপেন, আমি তো উত্তর চাইছি না, নানা লোকে হয়তো নানা রকম ভাবে ভাববে। গায়ের জোর থাকলে করবে নিশ্চয়ই, যদি তার কোনো উপায় আর না উত্তরটা থাকে। টিপিক্যালি হবে না, বাঙালি সব কাজ করবে। বাঙালি তো ক্যারাম খেলবে সারাদিন, বাঙালি এসব ধকলের কাজ করবে না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ড্যালটনস ল আছে, কনজারভেশন অফ মাস, তাই তো? ভরের ভর উবে যাবে না, ভরটা যা ভরটা ভরই থাকবে, ঠিক আছে। এই যে ছোট হাতিটা যেখানে 60 কিলোর একটা মাল তোলা হলো, যে কাজটি বাঙালি করবে না, এটা যখন পূর্ব মেদিনীপুরের বাজকুলে যাবে, এটা যখন মুর্শিদাবাদের, ঠিক আছে, বেলডাঙ্গায় যাবে, এটা যখন উত্তর 24 পরগনার আমডাঙ্গায় যাবে, এটা যখন নদিয়ার বেতুয়া ডহরিতে যাবে, ওই ছোট হাতি থেকে মালটা নামাবে কে? বাঙালি। 60 কিলোই, এক্সেপ্ট ওখানে মজুরি কম, আর যখন তুলেছে মজুরি বেশি। অর্থাৎ কাজ, বাঙালির কোনো এন্ট্রি পয়েন্ট নেই। যেখানে যেখানে মাইনে বেশি, ভ্যালু চেনে যেই তুমি উঠতে থাকবে, সেখানে বাঙালি একদম জাতি ভিত্তিক বিদ্বেষ এবং বৈষম্যের ফলে এক্সক্লুডেড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা একটা দিক হলো। সেমি স্কিল্ড এবং স্কিল্ড এর কথা আমি বলছি। এবার আমরা সেক্টর ওয়াইজ যাই। প্রথম কথা এটা জেনে রাখতে হবে যে যতগুলো ধর আইটিআই, একখানা আমি টিপিক্যাল একখানা বলছি, আইটিআই তে প্রায় অল ইন্ডিয়া কম্পিটিশন, র্যাঙ্ক ফ্যাঙ্ক এগুলোর মধ্যে বাঙালিরা হেভি করছে, কিন্তু চাকরিটা এখানে পাচ্ছে না। এখানে আবার মারওয়ারি মালিকরা, যারা কিনা এর পোটেন্সিয়াল এমপ্লয়ার, তারা হয় বলছে বাঙালি নেব না, ওপেন অ্যাড দিচ্ছে, কিংবা তারা আনঅফিসিয়ালি বাঙালি নিচ্ছে না, হিন্দুস্তানি ইম্পোর্ট করছে, এবং তাদের নিজেদের মধ্যে একটা শিক্ষিত শ্রেণীর রাজস্থান তারা এখন তৈরি করে ফেলছে, সেগুলোকেও আনছে। আর মাঝে মাঝে যখন ধরো এলাকার বিধায়ক যেরকম চাপে পড়ে, যেরকম পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক একবার একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিং এ বলে ফেললো যে দিদি এখানে একটা ইন্ডাস্ট্রি খোলা হয়েছে, অনেক খোলা হয়েছে, পাঁচলা, দুলাগড়, রানিহাটি ওই জোনে, ঠিক আছে, লাখ লাখ চাকরি হয়েছে। সমাজ শো যে বাবুঘাট থেকে আগলে বিহার, ঝাড়খণ্ডে, ইউপি থেকে বাসগুলো যেত, এখন ডানকুনিতে স্টপ দিয়ে যাচ্ছে, মানে ওখানে আরেক ব্যাচ তুলবে।
এবং এই বাসগুলোর উপরে সবুজ সাথী সাইকেল ফাইকেল মাঝে মাঝে নিয়ে চলে যাচ্ছে, কারণ এখানে তো এসেই ডোমিসাইল এবং সব সাথী শ্রী সব পেয়ে যাওয়া যায়। যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, আমি যাচ্ছি না তাতে। লুট লুট চলছে একখানা। বাংলাকে এরা কোথাও তো আলাদা রাজ্য করে ফেলেছিলি কেন তাহলে? যা না, বিহার ফর বিহারিস ভালো কথা, বেঙ্গল ফর বেঙ্গলিস। এবার গুলশন মল্লিক একটা প্রশাসনিক মিটিং এ বললো যে দিদি, একটা জায়গায় সম্প্রতি 2000 লোক নিয়েছে, 20টা বাঙালি, বাকি সব ইউপি বিহার। মাইন্ড ইউ, নাম্বারের রেশিওটা খুব গুরুত্বপূর্ণ। 20টা বাঙালি 2000 জনের মধ্যে, 100 জনের মধ্যে একজন, বাকি ইউপি বিহার। মুখ্যমন্ত্রী তখন ওই যে মালিক শ্রেণীগুলো যখন বসছিল, কারণ সরাসরি মিটিং এ এই সব থাকে তো, এরা তো বদমাইশ একদম, ঠিক আছে, এগুলো শুধু দেখবে, মানে এগুলোকে মানে চেহারা দেখলে বোঝা যায়। মোদি নয় জামা কাপড় দেখলে বুঝি, আমি চেহারা দেখলে বুঝি, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে যে সে বললো, না আমাদের স্কিল লাগে, এই কথাটা বললো। তখন গুলশান মল্লিক সেটাকে কাউন্টার করছে, বলে না দিদি, 300 টাকা 400 টাকা রোজে। ওকে, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে তখন। এবার দিদি, যেহেতু সে মুখ্যমন্ত্রী, তার এই লোকাল প্রেসার এবং ক্যাপিটাল দুটোকে যে কনভিন্স করতে হবে, তখন সে বলল এই ট্রেনিং এর ব্যবস্থা তো আমি করে দিয়েছি। সত্যি করে দিয়েছে, পশ্চিমবঙ্গ আইটিআই এবং ট্রেনিং, তোমার ভোকেশনাল ট্রেনিং থেকে তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অনেক হয়েছে। সব ট্রেনিং থেকে পাশ করে যায়, ট্রেনিং করিয়ে নেবে, তারপরে তো নিয়ে নেবে। একটা ইউনিটের কথা বলছে, তো মারবাড়ি ওখানে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাট দিস ইজ নট এ সলিউশন না। এটা কোনো কথা হলো না যে তুমি লক্ষ লক্ষ কেসের মধ্যে একখানাকে বললে তখন ঠিক তাকে পেলে, সে তখন বললো, সে বলে ঠিক আছে ঠিক আছে নিয়ে নেবো, তারপরে তার কোনো ফলো আপ নেই, এটা কোনো সিস্টেম নয়। এবার আমি বলি, এবার সেক্টর গুলো বলি। লজিস্টিক্স এর সেক্টর অন্তত 5-6 লাখ চাকরি তৈরি হয়েছে। এখন ভারতের সবচেয়ে বড় লজিস্টিক্স হাব হচ্ছে পশ্চিমবঙ্গ, এশিয়ার মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট হতে চলেছে। পোর্ট, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, বাঙালি অফ। হলদিয়া বন্দরে কিছু আছে, কলকাতা বন্দর জাস্ট অফ। এবং আজকে থেকে নয়, ফরওয়ার্ড ব্লকের সময় এটা একটা উর্দুভাষী একজন ক্রিমিনাল, কলিমুদ্দিন শামস, সে কন্ট্রোল করতো। এখন এই ববি হাকিম, সেটা উর্দুভাষী, মানে ওইটা। আর সেখানে এখন হিন্দি ভাষীরাও ঢুকেছে, ওখানে মাঝে মাঝে দাঙ্গা ফাঙ্গা করে নিজেদের মধ্যে, ঠিক আছে, হিন্দি উর্দু কন্ট্রোভার্সি। যাই হোক, বানতলা যে লেদার কমপ্লেক্স, এশিয়ার লার্জেস্ট, না সেকেন্ড লার্জেস্ট হচ্ছে, মানে লেদার ইয়েটা, কিছু বাঙালি নেই, বরং কি আছে জানো, ওখানে বাইরে থেকে আসছে কর্মী, ওখানে আসছে এলাকার গরিব বাঙালি মেয়ে, এক্ষেত্রে মূলত মুসলমান বাঙালি, তাদের সঙ্গে থেকে 2 বছর 3 বছর থেকে একটা দুটো বাচ্চা পয়দা করে দে আর জাস্ট গোয়িং ব্যাক। এখানে কিছু এলাকা তৈরি হয়ে গেছে যেখানে পরিত্যক্ত বাঙালি মেয়ে, এবং এদের বয়স খুব কম, 20-22, আর তাদের কোলে একটা দুটো করে বাচ্চা। এরকম একটা স্কুলে একজন টিচার আছে আমার বন্ধু, মিজানুর বলে, সে আমাকে নিয়ে গেছিল, আমি দেখেছিলাম। মানে মানে এই এই অনেকের কাছে আমি জানি যে ওক সিস্টেমের কাছে এই মেল ফিমেল এরকম ভাবে কথাগুলো বলতে একটু হয়তো কিরকম খচখচে লাগে, কিন্তু আমি বলতে চাই যে প্রতিটি বাঙালি পুরুষ ওই গ্রামে গেলে নিজেকে ইম্যাসকুলেটেড বোধ করবে, যে এটা তারা বেঁচে থাকতে এই জিনিসগুলো আমাদের বোনেদের সঙ্গে হচ্ছে। এটা ধরো চর্মশিল্প গেল, এই গেল গঙ্গার দুপারে যে জুট ইন্ডাস্ট্রি, জাস্ট আমরা কিছু নেই, মালিক নই, ম্যানেজারিয়াল নই। এই রাজারহাটে যে এত কিছু তৈরি হচ্ছে, রাজারহাট হচ্ছে আজকে অবাঙালি মেজরিটি। এবং অবাঙালি মেজরিটি মানে যে অন্য জায়গার বেস্ট স্কিল সেট পাওয়া যাচ্ছে তা না, ওপেন ভাবে অ্যাড দিয়েছে, আমরা গেছি যে হবে না, বাঙালি হলে হবে না। এবং তার ফলে তারা ফুটপাথ দখল করতে শুরু করে দিয়েছে, অফিসের ভেতরগুলো দখল করতে শুরু করে দিয়েছে। কারণ ওরা, ওদের মধ্যে একটা বাঙালি একখানা ঢুকলে সে যে বাঙালির প্রতি বায়াস নয় এটা প্রমাণ করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আর ওদেরকেও একখানা ঢুকলে চেন সিস্টেমে পুরো খেয়ে নেবে। একটা বাঙালি যে উঠছে, তাকে তার পরের প্রমোশনে যেতে দেবে না, তাকে হয়তো অন সাইডটায় গিয়ে একটু কামিয়ে নিতে দেবে না, এই সব গেম তারা খেলতে থাকে। এটা বাঙালি কিন্তু আবদা হয়ে থাকলে কিন্তু মুরগি হবে, কে চাটা মেরে গেল বুঝতে পারবেন। তারপরে তোমার ধরো যে হেভি ইঞ্জিনিয়ারিং এর হিউজ যে জায়গাটা রয়েছে, একটা হচ্ছে হলদিয়াতে। হলদিয়াতে মূলত হচ্ছে প্রসেসিং, পেট্রোলিয়াম প্রসেসিং এবং কিছু হেভি ইঞ্জিনিয়ারিং। কিন্তু হেভি ইঞ্জিনিয়ারিং এর কত বড় সেক্টর যে
খড়গপুর এটা না বলে বোঝানো যাবে না। টাটা হিটাচি রিসেন্টলি তাদের হেডকোয়ার্টারটাকেও এখানে নিয়ে এসছে, ঠিক আছে? বাঙালি জাস্ট নেই, বাঙালি জাস্ট নেই। পুরুলিয়া একটা অংশ এবং পশ্চিম বর্ধমান মাইনিং ইন্ডাস্ট্রি, স্টিল ফিল ইত্যাদি, যেটা কিছুটা ফাউন্ড্রি কিছুটা রয়েছে, ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি রয়েছে এই লিলুয়া টিলুয়া, যেখানে বাঙালিকে ঘেন্না করে আউট করে দিয়েছে। রণবীর সেনার ইউনিট তৈরি হয়েছে, ভাবতে পারো, সেখানে এমন ভাবে মানে সব এদের দখলে চলে গেছে। রণবীর সেনা ইজ ব্যান্ড অর্গানাইজেশন, ইউএপিএ লেগে যাওয়ার কথা, কিন্তু হিন্দুস্তানিদের অর্গানাইজেশন আবার ইউএপিএ লাগবে কি? ওই তো কালকে ভারতীয় মানে মোদির রায়ত্বে ভারতীয়ত্বের প্রতীক হয়ে গেছে। তো সেই এদের এই ব্যাপারটা। বাঁকুড়ায় মেজিয়া টেজিয়া অঞ্চলে ডিভিসি, তুমি জানো, পুরোপুরি তোমার বিহারের এই কি যেন বলে, ওই কানাই কুমার যে জাতের, কি বলে ওটা, ভূমিহার কন্ট্রোল, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। সেখান থেকে শুরু করে তুমি ফারাক্কায় চলে যাও, এনটিপিসি পুরো গন, কয়েকটা বিহারি গ্রাম তৈরি হয়ে গেছে। প্রতিটি শহরে যে স্টকিজ ডিস্ট্রিবিউটার, তুমি রায়গঞ্জে যাও, বহরমপুরে যাও, তুমি বোলপুরে যাও, মারওয়ারি। টি ইন্ডাস্ট্রি আমার নয়, টিম্বার ইন্ডাস্ট্রি আমার নয়। লজিস্টিক্স আরেকখানা চ্যানেল তৈরি হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি এই করিডোরটায়, আমার নয়। এরপরে হচ্ছে যে স্টেট সেক্টর, যে রেলওয়েজ, সিকিউরিটিতে ধরো বিএসএফ, এসব কিচ্ছু আমাদের নয়। ব্যাংকিং, পোস্ট অফিস, মানে যার ফলে একখানা সহজে শহর থেকে দূরে সরে যায়। বলছে না, এটা শহরে কখন থাকে রে ভাই, টাকাটা তো লাগে। তোমার এখানে টাকা করার প্রতিটি সাধন থেকে যদি বাঙালি এরকম চিপচে 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 যদি বার করতে থাকে, তাহলে শহরে কি করে থাকবে? ওই যাদের পৈতৃক ভাবে ছিল তারা থাকতে পারবে। আজকে পশ্চিমবাংলার মাটিতে, কলকাতায়, এবং কলকাতা বলতে আমি খাস কলকাতা বলছি না, আমি বৈষ্ণবঘাটা পাটুলি বলছি, আমি নিউ টাউন বলছি, আমি দমদম পেরিয়ে বলছি, এই কলকাতা, এই কলকাতায় ঢুকতে পারছে কারা জানো? কয়েক হাজার মাত্র প্রতি বছর। কেউ হয়তো ডাক্তারি পাশ করেছে, কেউ হয়তো একখানা ডাব্লিউবিসিএস পাশ করে কলকাতায় পোস্টিং পেয়েছে। মানে চাকুরিজীবী একখানা শ্রেণী, তারা মাত্র একটু একটু ছোট ছোট কলকাতার আউটস্কার্টস আউটস্কার্টস এখানে ঢুকতে পারছে। এটা একখানা বাঙালির জাতীয় ক্রাইসিস। এবং এর সমস্যার সমাধান হচ্ছে ওই একদম স্টেপ ওয়াইজ। তোমার ভূমিপুত্র সংরক্ষণ, ভূমিপুত্র সংরক্ষণ হলে তুমি যখন একদম আনস্কিল সেমি স্কিল লেবার, এটা যখন তোমার নিজের হয়ে যাবে, এরা যেহেতু এফএমসিজি সেক্টরটা এবং যে মাইনেটা, এটা বিরাট ভাবে কন্ট্রোল করে। এই যে অনেকে ধরো ব্যাঙ্গালোরে আছে, ফিরতে চায়, অ্যাট্রিশন রেট বাঙালিদের মধ্যে কম যারা পশ্চিমবঙ্গে থাকে, কোম্পানিগুলো কিন্তু ফিরতে চায় না, মাইনেটা তো টাকা ভ্যালুটা কমে যাবে। কেন? কারণ পশ্চিমবঙ্গে মাইনে কম। কেন কম? তোমার এখানে কস্ট অফ লিভিং কম। তোমার কস্ট অফ লিভিং কম কেন? কারণ তোমার এখানে লেবার মার্কেট এতটাই ওপেন যে পশ্চিমবঙ্গের কোনো একখানা কাজ মানে এখান থেকে তোমার ইউপি অব্দি তোমার আর্মি, ফ্রি আর্মি অফ লেবার, পুশিং ইট ডাউন। তোমার এই যে H=MST, তোমার যে হিটটা যেখানে মানে ইকুয়ালাইজ করছে কার সাথে? এট দ্য লেভেল অফ বিহার, এট দ্য লেভেল অফ ইউপি। এটা কিন্তু তোমার একখানা আর্টিফিশিয়াল স্টপ দিলে তবে না তোমার এই বেসটা উঠলে বাকি সব তো হচ্ছে একটার সঙ্গে একটা যুক্ত। তোমার এখানে যদি মিনিমাম ওয়েজ, যেটা একমাত্র সম্ভব, তুমি যদি লেবার মার্কেট রেস্ট্রিক্ট করো, আনরেস্ট্রিক্টেড লেবার মার্কেটে তুমি মিনিমাম ওয়েজ সম্বন্ধে কোনো কিছু করতে পারবে না। তোমার সবসময় তুমি অনেককে পেয়ে যাবে যারা তার হাফে করে দেবে, তাই না? তো এবার এইটা হলে তবে না এটা বাড়বে, তবে না এরা আসবে। ফলে কেউ যদি বলে আইটি সেক্টরের জন্য কি করছেন, আইটি সেক্টর যদিও পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে এখন, তুমি রাজারহাটে কিন্তু রিসেন্টলি দেখো পাট 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 করে খুলছে। কিন্তু আমরা যদি এই অ্যাটিটিউডটা রেখে দিই না, তাহলে আমরা অ্যাপ্লাইও করবো না। এই অ্যাটিটিউডটা বদলানো খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ এই অ্যাটিটিউড, এই প্রোপাগান্ডাটা, এবার তোমার একটা লাস্টে একটা কথা বলি, বাঙালি খাটে না, এটা দিয়ে শুরু করেছিলাম। কেন্দ্রীয় সরকারের ডেটা, 15 থেকে 59 বছর বয়স অব্দি আরবান এরিয়ায় কোন রাজ্যে মেলসরা ক ঘন্টা করে খাটে পার উইক? পশ্চিমবঙ্গেরটা বিহারের থেকে বেশি, ইউপির থেকে বেশি, ঝাড়খণ্ডের থেকে বেশি, উড়িষ্যার থেকে বেশি, আসামের থেকে বেশি। আমি এটা পড়ে আমার প্রথমবার মনে হলো, বাঙালির নিজের সম্বন্ধে নেগেটিভ যা যা কথা শিখেছে সব মিথ্যে, সব শেখানো, সব শেখানো। কারণ প্রতিটি কিন্তু এটা হচ্ছে কি আমার এখানকার পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, টেন্ডার, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, শিল্পাঞ্চল, শহরাঞ্চল থেকে বাঙালিকে কিভাবে যাস
স্বেচ্ছায় আউট হয়ে যাই আমি কিভাবে, তার জন্য পুরো সিস্টেমটা বানাবো। এই এই মেন্টালি আমি যেন বাঙালিদের একদম আজ ব্যাক অফ করি। বাঙালিদের আজ ওয়ার্ক কি মারাঠিদের চেয়ে বেশি, বা ফর এক্সাম্পল ব্যাঙ্গালোরে হ্যাঁ, আরেকবার কন্নড়দের বলো চেয়ে কি বাঙালিদের। মারাঠিদের চেয়ে মা- মারাঠিদের চেয়ে বেশি, কন্নড়দের চেয়ে বেশি কেন? আমরা, তুমি যার সাথে কম্পেয়ার করছো সেই সব স্টেট হচ্ছে গিয়ে ইকোনমিক্যালি একদম ডোলড্রামসে। মানে আমরা যদি হ্যাঁ, কম্পেয়ার করি উইথ ইকোনমিক্যালি প্রসপারাস স্টেটস যেরকম তামিলনাড়ু, কর্ণাটকা, ওইদিকে দিল্লি, হরিয়ানা, ওই গুজরাট। বেল্টটা। তফাৎ আছে। তফাৎটা কোথায় বলো তো? কর্ণাটকা, তামিলনাড়ু যেরকম বললে, আমাদের এখানে এই যে মোগলদের সঙ্গে ঢোকা মারওয়ারি ক্লাস, জগৎ শেঠ, তারপরে এই বিড়লারা, তারপরে এই 1943-এ 60 লাখ বাঙালিকে মজুতদারি করে খুন, ফাটকা, এই করে এই যে ক্যাপিটাল ক্লাসটা এখানে যেটা তৈরি করেছে না, এইটা তামিলনাড়ুর ক্ষেত্রে সত্য না। ওখানে কিন্তু চিদম্বরম চেট্টিয়াররা, শেট্টিরা, অন্ধ্রপ্রদেশের রেড্ডিরা, কাম্মারা, এই যে ওখানে কিন্তু ওই অজয় মুখার্জি যেটা করতে চেষ্টা করেছে যোদ্ধাদের দ্বারা, যে এটা এইটা ওসব জায়গায় সম্ভব হয়েছে। কিন্তু পুঁজিটা মহারাষ্ট্রের তোমার হাতে নেই, ক্ষেত্রে ফলে তো এটা সেটা, মহারাষ্ট্রের ক্ষেত্রে তো পার্সিরা ছিল, মানে মহারাষ্ট্রের মধ্যে কি এক্স্যাক্টলি। ফলে মহারাষ্ট্রের ক্ষেত্রে মারাঠিরা নয় কি? মারাঠিরা কিন্তু আসলেই ওখানকার বড়লোক শ্রেণীর অংশ নয়। কিন্তু তাহলে বাঙালিদের ওয়ার্কিং আওয়ার্স বা খাটার, মানে এই যেটা বললে কোয়ান্টিটি, সেটা কি মারাঠিদের চেয়ে কম না বেশি? আমি ওটা দেখিনি। আমি আমি কেন, ডোলড্রামসের থেকেও বেশি আমাদের, কিন্তু যাদেরকে সবচেয়ে খাটিয়ে মনে করা হয় তাদের থেকে আমরা বেশি খাটি, এইটা থিং টু বি নোটেড। এবং আমি কেন পাশের গুলো দেখলাম, কারণ এখান থেকে লোকজন আসে, এখান থেকে ইম্পোর্ট করা হয় লেবার। তার মানে হচ্ছে কি, মারোয়ারি আসলে ওই যুক্তিটা দেয় হচ্ছে লেবার এফিসিয়েন্সি, আসলে কোয়েশ্চেনটা হচ্ছে সিকিউরিটি এবং রেসিজম। সে নিজেকে ঘিরে রাখতে চায় বাই ওই সেই অরিজিনালি হিন্দি সাম্রাজ্যবাদী লয়াল ফোর্স। সেটা কি সব সময় ট্রু? মানে মারাঠিদের ক্ষেত্রে তো সেটা ট্রু নয়, যা যে পার্সি বিজনেসম্যানরা মুম্বাইতে মানে পুঁজি ধরে রেখেছেন বা ধরে রেখেছিলেন, আহ, তা তারা কি রেসিস্ট মারাঠিদের প্রতি? মানে হিস্টোরিক্যালি তারা কি মহারাষ্ট্রেরই একটা মেন স্ট্রিম কালচার বা মানে সত্তার পার্ট নয়? মারওয়ারিদের সঙ্গে পার্সিদের সবচেয়ে বড় তফাৎ হচ্ছে একটা, মিল হচ্ছে যে আহ, দুজনেরই টাইকুন হচ্ছে ড্রাগ স্মাগলিং করে মূলত তাদের ইনিশিয়াল ক্যাপিটালটা করেছে। সেটা জামশেদজি জিজিবয়, যে যে স্কুল অফ আর্টের জামশেদজি জিজিবয়, সেও সত্য, আবার বিড়লার ক্ষেত্রেও সত্য, স্মাগলার ছিল। কিন্তু ইনিশিয়াল ক্যাপিটাল নিয়ে এরা যেটা করেছে, এদের তো এখানে ভিত্তি না, এরা ঠিক পার্সি ক্যাপিটাল সেন্ট্রিক প্যান ইন্ডিয়ান এম্পায়ার, এইটা তাদের কল্পনার মধ্যে ছিল না। এরা সবসময় সহযোগী অবস্থায় থেকেছে। ফলে স্থানিকের সঙ্গে এরকম একটা পলিটিক্যাল ড্রিম ঠিক করে দেবো কখনো ছিল না। ইনফ্যাক্ট যে যে স্কুল অফ আর্টে প্রথম যখন টিচার নিয়োগ করা হচ্ছে, তখন সে যেন মারাঠি জানে, এটা সে কিন্তু নিজে নির্ধারিত করে দিচ্ছে, রিলেশনশিপটা অন্যরকম ছিল। আর এখানে প্রথম থেকেই হচ্ছে ভাই, আমরা মোগল আর্মির সঙ্গে ঢুকেছি বাংলা লুট করতে, এটা অরিজিনাল সিন। পুরো অ্যাটিচিউডটাই হচ্ছে যে এটা দখলের জায়গা, এবং এই লোকালরা আমাদের উপর খাপ্পা, যেটা সত্যি। উড়ে মেরো শালপাতা নষ্ট করলো কলকাতা, এইসব প্রবাদগুলো এখন আর শুনতে পাও না। এখন ওকনেস আমাদের এই স্লোগান, এই কথাগুলোকে ক্রিঞ্জ ওয়ার্দি বানিয়ে দেবে, কিন্তু কিন্তু বাঙালির কিন্তু মুখে মুখে কতটা পপুলার এই কথাটা হলে এই কথাটা আসে। শালপাতা মানে হচ্ছে বিহারির কথা বলছে, উড়ে মেরো শালপাতা নষ্ট করলো কলকাতা, আজকের কথা নয়, প্রায় 1 শতক আগের কথা। কিন্তু কিন্তু লোকালরা যে খাপ্পা, সেটা তো মুম্বাইয়ের ক্ষেত্রেও সত্যি। মানে লোকালরা খাপ্পা। সেটাই তো চ্যানেলাইজ করতে হয়েছিল, কারণ মুম্বাইয়ের ক্ষেত্রে যে বাদ, যেটা এই যে দেখো, তারা মুম্বাইকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছিল। যখন মহারাষ্ট্র তৈরি হলো, মহারাষ্ট্রের জন্য আন্দোলন, গুজরাটিরা চেষ্টা করেছিল, পার্সিরা তো এখন অনেকটা গুটিয়ে গেছে, তখন তো গুজরাটি ক্যাপিটাল দেখছে, তাই না? তারা চেয়েছিল যে ওটাকে অফ করে দেওয়া হোক, গুজরাটটা মানে ওটা অংশ আর থাকবে না, মহারাষ্ট্র অংশ দেওয়া আলাদা সিটি, ইউনিয়ন টেরিটরি, এইসবের কথা ভাবছি। ইনফ্যাক্ট যখন বাংলা এক থাকবে এরকম একখানা জায়গা চলে আসছিল, তখন মারওয়ারিরা কলকাতাকে একখানা ফ্রি সিটি, ইন্টারন্যাশনাল সিটি করার একই রকম প্ল্যান করেছে। ফ্রি পোর্ট, মানে বুঝতে পারছি, মানে ওটা 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 বাংলার অংশ হলে হবে না। এবং যে আন্দোলন থেকে বিরাট নেতা ছিল হচ্ছে বাল ঠাকরের বাবা, সে ছিল সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন। সংযুক্ত মানে কেন, বিহার, মুম্বাই আর মহারাষ্ট্র এক থাকবে। এবং
যে ফ্লোরা ফাউন্টেন যেটাকে বলা হয়, সেটাকে এখন বলা হয় হুতাত্মা চক। হুতাত্মা কথার মানে হচ্ছে শহীদ। মোরারজি দেশাই গুজরাটি, যে বম্বের চিফ মিনিস্টার ছিল, গুলি করে মেরেছিল মারাঠি আন্দোলনকারীদের, ওই তাই জন্য হুতাত্মা চক। তোমার কি মনে হয় যেরকম আমরা বাঙালি পলিটিক্যালি ইলেকশনে পার্টিসিপেট করেছিল, তোমরা কি কখনো ভেবেছো যে দ্য অনলি ওয়ে টু সাস্টেনেবলি মেক আ চেঞ্জ অ্যান্ড মেক সোসাইটাল চেঞ্জ ইজ বিং ইন পাওয়ার পলিটিক্যালি? আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বা আউটসাইড অ্যাডমিনিস্ট্রেশন একটা ফোর্স থেকে আমরা সেরকম স্কেল করতে পারবো না? আমরা চাই বাঙালি জাতিকে সেই রকম ইকুইপ করতে, যে বাংলার মাটিতে যে কোনো রাজনীতি বাঙালিরা কন্ট্রোল, নট নেসেসারিলি বাংলা পক্ষ। বাংলার মাটি বলতে কি দার্জিলিংও পড়ে? দার্জিলিং এর রাজনীতিও কি তুমি চাও বাঙালিরা কন্ট্রোল করুক, বা ওই গোর্খাল্যান্ড? ভারতীয় নাগরিক যারা নেপালি ভাষী রয়েছে, তারা আমাদের ভাই, এবং আমরা চাই যে নেপাল পশ্চিমবঙ্গ বর্ডারকে ইলেকট্রিফাই করে সিল করে দেওয়া হোক, যেরকম বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারটা ইলেকট্রিফাই করে সিল করা উচিত, নেপাল বাংলাদেশ বর্ডারকে ইলেকট্রিফাই করে সিল করা উচিত। আমরা আমরা শেষে চলে এলাম গর্গদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা সময়ের জন্য শেষ করছি, আমরা তোমাকে পরে আবার চাই কফি হাউসে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই। তোমাদের থ্যাংক ইউ সো এখানে মাচ। আড্ডা দিতে আমার খুব ভাল লাগে, ঠিক আছে? কারণ অনেক জিনিসগুলো একটা ডেপথে ঢোকা যায়, যেটা অনেক ক্ষেত্রে মানে ইনস্ট্যান্ট উত্তর চায়, সবকিছুকে ইনস্ট্যান্ট উত্তর হয় না। তোমাদের প্রশ্নটা কি ছিল, আর আমি শিবের গাজন শুরু করলাম, কিন্তু শিবের গাজনটা আশা করি হয়তো দর্শকরা বুঝতে পারবে কেন প্রাসঙ্গিক ছিল, কারণ তাহলে ফ্রেমিংটা হয় না। কিছুই তো আসলে আজকে মানে, ঠিক আছে, এভরিথিং হ্যাজ এ হিস্ট্রি। থ্যাংক জেভিয়ার ইউ, হলডেন লিখেছিলেন এভরিথিং হ্যাজ এ হিস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ গর্গদা। থ্যাংক ইউ, গুড নাইট। জয় বাংলা। জয়। জয় বাংলা।